আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যেই ক্লাসটা হবে সেটা হলো ফিজিক্স ফার্স্ট পেপারের তোমাদের প্রথম যে টাস্কটা দেওয়া হয়েছিল, যে কয়েকটা চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করার জন্য, আর ওগুলার ডাউট গুলা তোমাদেরকে আমরা বলছিলাম তোমরা সাবমিট করবা, দেন আমরা ওগুলা ডাউট সলভিং ক্লাস নিব। তো আজকে মূলত ওই ক্লাসটাই নেওয়া হবে। একটা জিনিস দেখে ভালো লাগছে যে তোমরা খুব বেশি পরিমাণে ডাউট সাবমিট করছো। অনেকে আছে ফার্স্ট ব্যাচে ছিল, তারাও অনেকগুলো ডাউট সাবমিট করছে। জিনিসটা আসলে ভালো লাগছে, কারণ তোমরা পড়ছো দেখেই তোমরা সাবমিট করতে পারছো। তো ওইখান থেকে আমরা কিছু কোশ্চেন সিলেক্ট করছি, আর কিছু কোশ্চেন আছে যে আমরা স্কিপ করছি। স্কিপ করার রিজনটা হলো গিয়ে যে তোমরা আইদার জানতে চাইছো যে থিওরি, অথবা তোমরা জানতে চাইছো পুরো একটা টপিক রিলেটেড কোশ্চেন ছিল তোমাদের। তো যেহেতু পুরো একটা টপিক এখন আমাদের পক্ষে পড়ানো সম্ভব হবে না, এতে আমাদের ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর এই পুরো টপিকটা আমরা কিন্তু আমাদের রিকেট ক্লাসে কভার করে ফেলছি। ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকের যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, ম্যাক্সিমাম, যতগুলো না সবগুলো টপিকে আমি টাচ করছি যেগুলো দরকার আছে। তো তোমাদের যাদের আর কি থিওরিতে বা টপিক ওয়াইজ প্রবলেম আছে, তোমরা রিকর্ড ক্লাসগুলো দেখে নিও, এতে তোমাদের উপকার হবে। আর তারপরেও যদি তোমাদের ডাউট ক্লিয়ার না হয়, তোমরা বিপ্লব ভাই অথবা আমাকে ইনবক্স করতে পারো, আমরা তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করবো। তো এখন দেখো, আমরা যদি কোশ্চেন সলভ করতে যাই, এখানে ম্যাক্সিমাম 40 না 37টার মতো আমি কোশ্চেন পাইছি। তো ওগুলারই সলভ দেওয়ার চেষ্টা করব। প্রথম কোশ্চেনে যাই, দেখো প্রথম কোশ্চেনটাতে কি বলছে। প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে যে কোন স্থানে বাতাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। কথাটা খেয়াল করো যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। এখন বলছে কি আমাকে বের করতে পূর্বমুখী উপাংশ বের করতে। এটা আবার কেমন কোশ্চেন? পশ্চিম দক্ষিণ পূর্ব, তো উত্তর বাদ গেল কেন? আচ্ছা, আমরা চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কি চাইছে, কিভাবে আমাদেরকে এটার সলিউশন দিলে বেটার হবে। এই দেখো, আহ এখানে এটাকে আমি ধরি, এইটা হলো আমাদের পূর্ব, তাহলে এটা হবে হলো আমাদের পশ্চিম। এটা হবে উত্তর, এটা হবে দক্ষিণ। তো আমাকে কি বলছে, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, মানে পশ্চিম আর দক্ষিণের মাঝখানে এখানে হবে একটা জিনিস। তো এখানে আমরা অ্যারো দেই একটা, অ্যারো দিলে আমাদের জন্য সুবিধা হবে। হুম, বলছে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ, এখানে হবে 45 ডিগ্রি। তো এটা যদি 45 হয়, এটাও 45 হবে, কারণ একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়। তো আমার কাছে কি চাইছে, পূর্বমুখী উপাংশের মান, মানে হলো গিয়ে এই দিক দিয়ে যে উপাংশটা গেছে ওইটার মানটা চাইছে। তো এখন যেহেতু আমি চিত্র এঁকে ফেলছি, আমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। তো পূর্ব দিকে আমার উপাংশের মানটা মানে মানটা আসবে আলটিমেটলি ভি কজ থিটা। ভি এর ভ্যালু কত আমার? 30 কিলোমিটার পার আওয়ার। কস 45-এর ভ্যালু আমার আসবে হলো গিয়ে 1/√2। আর 45 রাখার দরকার নেই, ডিরেক্ট 1/√2 লিখে দেই। 1/√2, তো আলটিমেটলি আমার রেজাল্ট আসবে 30√2। এটাকে যদি ক্যালকুলেটরে আমরা নিই তাহলে আসবে হলো এই ভ্যালুটা। যেহেতু থেকে ক্যালকুলেটর এলাও, সো দশমিকের রেজাল্ট দেওয়াটাই বেটার হবে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, যে একটি দেয়াল ঘড়ির কাঁটার কৌণিক ভরবেগ কত রেডিয়ান পার সেকেন্ড। আসলে কোশ্চেনটা আমাদের কনফিউজ। কেন না, কারণ এখানে আমাকে বলে নাই মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা না ফুটের কাঁটা। তো যে কোশ্চেনটা দিছো, তো সে এই যে সমাধানের একটা লাইন দিয়ে দিছো। তো এখানে ওরা কি করছে, মিনিটের কাঁটা ধরে সলিউশন করছে, তো আমরাও মিনিটের কাঁটা দিয়েই করি। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, যখন এরকম টাইপের ম্যাথ আসবে তখন আমাদের হলো সেকেন্ডের কাটার জন্য, সেকেন্ডের জন্য আমাদের টি এর ভ্যালু হবে 60। আমাদের যখন মিনিটের কথা বলবে তখন আমার টি এর ভ্যালু হবে 60 × 60। যখন ঘন্টার কথা বলবে তখন হবে হলো 60 × 60 × 24। এইগুলা মাথায় রাখলে তোমাদের জন্য ম্যাথ গুলা করা সহজ হয়ে যাবে। যেহেতু মিনিটের কাটা ধরে করছে, তাহলে আমাদের কৌণিক ভরবেগ সরি, ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই ভাগ টি। টোয়াইস পাই বসালাম, টি এর ভ্যালু যেহেতু মিনিট, 60 × 60, ক্যালকুলেটরে বসাও, সুন্দর করে আনসার চলে আসবে। এই তো এটা আনসার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এই কোশ্চেনটাতে যদি আমরা সলিউশন করতে যাই, এটা একটা সুন্দর কোশ্চেন, যদিও এই টাইপের কোশ্চেন আসবে না এত ইয়ার ডিপ নলেজ থেকে দিবে না, এটা ইঞ্জিনিয়ারিং এর একটা কোশ্চেন। যাই হোক, তারপরে সলভ করি। এখানে দেখো কি বলছে, সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এবিসি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। খণ্ড সি
বল দ্বারা টান হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খন্ড বি এর উপর মোট বল কত? খন্ড বি এর উপর আমার ফোর্স চাইছে, মানে এফ বি বের করতে হবে, এফ সি আমার অলরেডি দেওয়া। এখন দেখো, তোমরা যদি প্র্যাকটিক্যালি তিনটা জিনিস একটা রশিতে বেঁধে টানাটানি টানতে থাকো, তাহলে দেখবা যে তুমি শুধুমাত্র একটার ভর না, তোমাকে তিনটার ভর একসাথে টানতে হইতেছে। এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার একটাই রিজন, দেখো আমার যখন কিনা এফ সি দেওয়া আছে, এফ সি এর জন্য এফ ইকুয়ালস টু কি এম এ না, এম সি, সি এর যে ভ্যালুটা হবে আর কি, আর সেটা হলো এ, এটা হলো আমাদের ফর্মুলা হয় আর কি। কিন্তু এখন দেখো, যেহেতু আমি সি টাকে টানতেছি, সি এর পিছনে আমার বি আছে, আবার হলো এও আছে, তো তার মানে আলটিমেটলি যখন আমি সি কে টানবো, তখন আমার বি এর ভর আর এ এর ভর, এই দুটা ভরও ইনক্লুড হয়ে যাবে। তো আমি যদি সবগুলার ভর সমান ধরি, মানে সমান ভর বলে দিছে, আর আমি যদি ভরটাকে এম ধরি, তাহলে আমরা টোটাল মানে এম সি আসতেছে কত? এম সি আসতেছে হলো এম প্লাস এম প্লাস এম থ্রাইস এম। এম বি এর ক্ষেত্রে আমি যদি বি ধরে টানি, তাহলে বি এর ক্ষেত্রে কি, বি এর পরে এ আছে, তার মানে আমাকে দুইটাকে ধরে টানতে হবে, এম বি, তাহলে আমার কি হবে? এম প্লাস এম টোয়াইস এম। এটা আর কি বোঝার জন্য লিখে দিলাম। তো এম সি এর ভ্যালু যদি আমি 3m লিখি, আর এফ সি এর ভ্যালু আমার এফ দেওয়া আছে, আর এখানে এরটা আমি বের করবো, তা আলটিমেটলি আমার এর ভ্যালু আসবে হলো গিয়ে F/3m। এখন দেখো, এখন যদি আমি এখন আমাকে বলছে হলো এফ বি বের করতে, ফর এফ বি। আমার আমার কিন্তু মানে তরঙ্গ সব জায়গাতেই সেম থাকবে, তো সেই ক্ষেত্রে আমাকে এম বি আর হলো এ ইউজ করতে হবে। এম বি কত আমি লিখছি? টোয়াইস এম, আর এর ভ্যালু হলো F/3m। আলটিমেটলি 2F/3, এটা হলো আমাদের আনসার। এই যে 2F/3, এটা আমাদের আনসার। তো এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। এখানে জাস্ট এই জিনিসটাই কাজে লাগাইতে হবে যে আমরা যখন সামনেরটাকে টানবো, তখন পিছনের দুটার ভরও ইনক্লুড হবে, এই জিনিসটাই। আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো, এখানে কি বলছে? এখানে বলছে যে 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যেহেতু স্থির বস্তু, তার মানে আমার ইকুয়ালস টু 0। তারপরে আমার এফ দেওয়া আছে হলো 10, এম দেওয়া আছে হলো 2, আলটিমেটলি আমার এ আসবে 5। তাহলে কি বলছে যে 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে হয়ে যায়, তাহলে 8 সেকেন্ডে বস্তু কত দ্রুত, যেহেতু 4 সেকেন্ড পরে তার বন্ধ মানে বলের ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, তাহলে ফার্স্ট 4 সেকেন্ড সে ইয়াতে যাবে, ফার্স্ট 4 সেকেন্ড সে যাবে হলো গিয়ে সমত্বরণে। তার মানে হলো আমার S1 হবে হলো গিয়ে হাফ এ টি স্কোয়ার, যেহেতু ইউজি এ। সেকেন্ড 4 সেকেন্ড হলো, যেহেতু 8 সেকেন্ড বলছে, তাহলে সেকেন্ড 4 সেকেন্ডে সে যাবে হলো সমবেগে, S2 হবে হলো গিয়ে ভিটি। এখন সমবেগের ক্ষেত্রে এই ভিটা আমি কোত্থেকে বের করব? যখন আমার সমত্বরণে যাচ্ছিল, তখন তার একটা শেষ বেগ ছিল না? ওই শেষ বেগটা হবে হলো গিয়ে সমবেগের সময়, সমবেগের ক্ষেত্রে আহ আদি বেগ। মানে আমার S1 এর বি অফ S1 ইকুয়ালস টু ইউ অফ S2। এখানে আমি ভি লিখলেও এটা আলটিমেটলি আর কি ভিই হবে, তোমরা তো বুঝছোই। তো এখন দেখো, এইটার S1 এর ভিটা আমি কিভাবে বের করব? ভি সমান সমান ইউ প্লাস এটি। আমার এ এর ভ্যালু হলো গিয়ে 5, আর টি এর ভ্যালু হলো গিয়ে আমার 4, মানে 5 × 4 20 আসতেছে। তো এখন যদি আমি এস টোটাল বের করতে যাই, এস টোটাল যদি বের করতে চাই, S1 প্লাস S2, S1 এর ভ্যালু হলো হাফ এ টি স্কোয়ার, ডিরেক্ট মান বসাই, টি স্কোয়ারের জন্য 4 × 4, আর S2 এর জন্য ভিটি 20 × 4। তো আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে 5 × 2 = 10, 40, আর এখানে আসতেছে 80, টোটাল ভ্যালু 120। তারপরে হলো রকেটের একটা ম্যাথ। রকেটের ম্যাথ গুলা তেমন একটা লাগে না, তারপরে তোমরা যেহেতু প্রবলেম দিছো, সলিউশন দিচ্ছি। রকেটের ম্যাথ গুলা করার সময় তোমাদের আর কি কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এখানে আমাদের দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদের হলো জ্বালানির হার দেওয়া আছে, এটা হলো dm/dt 300। বাকি কিছু লিখলাম না, জাস্ট মানগুলা লিখি। তারপর হলো ভি দেওয়া আছে 5 5,000। তারপরে কি এম, প্রাথমিক ভর, এম ইনিশিয়াল দেওয়া আছে, এম নট দেওয়া আছে হলো গিয়ে আমার 5,000। তারপরে কি টি দেওয়া আছে হলো গিয়ে 10। যখন কিনা আমাকে বের করতে বলছে এ ইকুয়ালস টু ওয়াট, তো এই এটার ক্ষেত্রে নর্মাল এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা, আর এ ইকুয়ালস টু F/m, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। তো এইখানে যে এমটা আসলে ইউজ করা হয় রকেটের ক্ষেত্রে, সেই এমটা হলো গিয়ে আমার মানে
জ্বালানির হারটা যাওয়ার পরে মানে শেষের দিকে যেই ভরটা হয়, এই এম নটটা আমরা ইউজ করব না। যেই এমটা ইউজ করব সেটা আলটিমেটলি হবে হলো এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি, এইটা। আর যে এফটা আমরা ইউজ করব সেটা হলো গিয়ে ভি ডট ডিএম বাই ডিটি। তো আমি যদি এখন এই ফর্মুলা গুলা বসাই, ভি ডট ডিএম বাই ডিটি, নিচে হলো গিয়ে এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি, ভ্যালু বসাই। 5300, 5000 মাইনাস 300 গুণন 10, কত হয়? নিচে থাকে হলো গিয়ে 750, এটা আসে ভ্যালু, এটা হবে আনসার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে কি বলছে যে একটি গ্রামোফোন রেকর্ড চক্রাকারে প্রতি মিনিটে 78 বার স্থির গতিতে ঘুরে সুইচ বন্ধ করার 30 সেকেন্ড পর রেকর্ড হবে, এখানে রেকর্ডটি থেমে যায়, রেকর্ডটি স্থির অবস্থায় আসার আগে কতবার ঘুরলো। তো আমরা একটা ফর্মুলা জানি এস এর ক্ষেত্রে, ভি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি, তাই না? এটা হলো আমাদের নর্মাল যে ফর্মুলা। তো ওই নর্মাল ফর্মুলাটার কৌণিক রূপটা হলো গিয়ে থিটা ইকুয়ালস টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই টু ইন্টু, এইখানে হলো যে কতবার ঘুরছিল ওইটাই হলো এই থিটা। এখন দেখো, এখন ওমেগা নট কি আর ওমেগা কি, ওমেগা হলো গিয়ে আমাদের যে আহ প্রথমবারে সে যতবার ঘুরছিল, আর ওমেগা নটটা হলো গিয়ে যে থেমে যাওয়ার পর থেথায় তার আর কোনো ঘূর্ণন হইতেছে না, তো ওমেগাটা আলটিমেটলি জিরোই আসে। ওমেগার ভ্যালুটা সুন্দর হয় না এই ওমেগা, দেখো ওমেগার ভ্যালুটা আমার জিরো, ওমেগা নটের ভ্যালু কি হবে, ওমেগা নটের হলো প্রতি মিনিটে মানে হলো 60 সেকেন্ডে সে 78 বার ঘুরে, তাহলে 78 ÷ 6, তো হলো আমার ওমেগা নটের ভ্যালু। এখন আমার থিটার ভ্যালুটা যদি আমি বসাই দিই, 78/60 ইন্টু টু, আর টি এর ভ্যালু দেওয়া আছে হলো আমার 30 সেকেন্ড ইন্টু 30। তো আলটিমেটলি আমার ভ্যালু কত আসে, এটা দিয়ে এটা কাটলে নিচে থাকে 2, 4, 78কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার 19.5 আসে ভ্যালু। এই তো, একটা সহজ অঙ্ক ছিল, সুন্দর অঙ্ক ছিল। অঙ্কটা একটা মানে সুপার ডুপার অঙ্ক, মানে এই অঙ্কটা এত জোস, এটা আমার কাছে পার্সোনাল মানে পার্সোনাল ফেভারিট একটা অঙ্ক ছিল। এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই, দেখো এখানে আমাকে এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম দেওয়া আছে, আর হলো গিয়ে এ বি সি এর ভ্যালু দেওয়া আছে। এখন যে আমাকে বলছে যে এন আর এম এর মান বের করতে। তো এম আর এন এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমি এখানে লিখি, আমাকে কোশ্চেনে যা যা বলে দিচ্ছে, এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এম। তো এ এর ভ্যালু হলো এল টি, বি এর ভ্যালু হলো এল স্কোয়ার টি ইনভার্স 1 ইন্টু পুরোটার পাওয়ার এন, আর এখানে সি এর ভ্যালু হলো এল টি স্কোয়ার, এটার হলো এম এল টি। যদি আমি পাওয়ার গুলা একসাথে করি, এখানে গুণ আছে, গুণ থাকলে পাওয়ার তো যোগ হয়ে যায়, এখানে টোয়াইস এন আর এখানে হবে হলো এম। আর টি এর জন্য আমার পাওয়ার হবে হলো গিয়ে টোয়াইস এম মাইনাস এন। এখন দেখো এই দুই পাশে যদি ভ্যালু গুলা আমি কি বলে কম্পেয়ার করি, যেমন এইখানে আমার হলো ওয়ান, ওয়ান ওয়ান থাকলে তার লেখা, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ওয়ান ইকুয়ালস টু এল এর ভ্যালু এই পাশে ওয়ান, এই পাশে কি টোয়াইস এন প্লাস এন, এই পাশে কি আছে টি এর জন্য কি এই পাশে হলো ওয়ান আর এই পাশে কি টোয়াইস এন মাইনাস এন। দেখো এখন কিন্তু আমি দুইটা ইকুয়েশন পাইছি, এক আর দুই, এই দুইটা ইকুয়েশন থাকলে আমি দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে পারবো। দেখো আমি যদি এম এর ভ্যালু রাখি ওয়ান মাইনাস টোয়াইস এন, সরি, 1 - 2 n তো এই m এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসতেছে, 1 = 2 - 4n - n, 1 = 2 - 5n। আলটিমেটলি আমার ভ্যালু কি আসতেছে, 1 = 5n। n এর ভ্যালু কি আসতেছে 1/5। n এর ভ্যালু যদি এটা আসে, আমি n এর ভ্যালু এখানে বসাই, 1 - 2/5 = m। তো আমার এখানে আলটিমেটলি ভ্যালু কি আসবে, 3/5 = m। এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা এটা হলো গিয়ে আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা সলভটা বুঝতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট, থেকে এর আগে আসছে কিনা জানি না, বাট যদি না আসে তাহলে আসার পসিবিলিটি আছে, ভালো লাগে।
এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন বলছে যে ভূতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। একটা হযবরল কোয়েশ্চেন। আমরা এটাকে আহ, কি বলে, ছবি আঁকি, আঁকলে যদি আমাদের কাছে সহজ মনে হয়। দেখো, আচ্ছা আমাদেরকে কি বলছে যে 30 ডিগ্রি কোণে আনত। ওকে, এটা 30 ডিগ্রি ধরলাম, জানি না 30 ডিগ্রি কিনা। তো এটা হলো যে আমাদের সেই একটা বস্তু, আমাদের সেই বিশ্ববিখ্যাত বস্তুটা, এটাকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। তো এটার নিচে হলো, নিচে ওজন কাজ করতেছে, W = mg কাজ করতেছে এইদিকে। আর এইদিকে হলো আমার বলটা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর এই পাশে হলো গিয়ে আমার বিপরীতমুখী বলটা কাজ করছে, সেটার না, সেটার ভ্যালু হয়েছে mg sin θ। তো আলটিমেটলি মানে দুইটা বল, এখন দেখো আমার হলো গিয়ে কোশ্চেনে চাইছে যে উপরে উঠাতে কত নিউটন বল, মানে আমার এই জিনিসটা বের করতে বলছে। এখন আমার কিন্তু টোটাল একটা বল লাগতেছে, মানে এই পাশের এইটা, এইটা আর এইটা, দুইটা বল মিলে কিন্তু একটা বল হবে। ওই বলটাই কিন্তু আমার হলো গিয়ে নিট বল। নিট বল যেটা, সেটার ভ্যালু হলো F = ma। আর ওইটা কি, একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, এই দুইটার যোগফল বা এই দুইটার সামেশনটাই হলো গিয়ে আমার নিট বল। তো যেহেতু দুইটা বিপরীতমুখী, তার মানে হলো গিয়ে যদি আমি মানে দুটার সামেশন করি, তাহলে কিন্তু আমার বিপরীতমুখী কারণে নেগেটিভ হয়ে যাবে একটা এটার থেকে, মানে F - mg sin θ করলে আমার হলো কি যে ভ্যালুটা আসবে, সেটাই হলো আমার ma। এখন আমার কিন্তু এই জিনিসটা চাইছে বের করতে। তো এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি সাইড চেঞ্জ করি, ma + mg sin θ = f। m এর ভ্যালু কত? m এর ভ্যালু 3, সরি m এর ভ্যালু হলো 2, 2 × 3। আর এই পাশে m এর ভ্যালু 2 × 98, sin 30 ডিগ্রির মান হলো হাফ। এটা কাটা যাবে, তো 9.8 আর 6 = f। f এর ভ্যালু হবে হলো 9.8 প্লাস 6, তো আলটিমেটলি ভ্যালু আসে হলো গিয়ে 15.8, যেটা কিনা এই ভ্যালুটা। আচ্ছা, আমরা আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝছো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে যে A × B = B × A হলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা দেখো, এইটা কোশ্চেনটা আমি সিলেক্ট করছি তার কারণ হলো গিয়ে এই টাইপের আরো কিছু কোশ্চেন আছে, যখন থিটার মান 0, যখন থিটার মান পাই, যখন থিটার মান π/2, যখন থিটার মান π/4। এই চারটার জন্য তোমাদের যে থিওরি গুলো আছে এগুলো মুখস্থ করে রাখতে হবে। আর এই কোশ্চেনটা আমি যারা ব্যাচ 1-এ ছিল ওদেরকে রিক্যাপ ক্লাসে বারবার বলছি যে এই টাইপের কোশ্চেন গুলো পড়বা পড়বা পড়বা, আর এগুলো তোমরা নোটে অ্যাড করবা। ইভেন তোমরা যদি ওদের নোটগুলো চেক করো, তাহলে দেখবা যে এই কোশ্চেনটা আছে। এখন এই কোশ্চেনটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো। এটার ভ্যালুটা হবে হলো 180 ডিগ্রি পাই বা 180 ডিগ্রি। এখন কিভাবে আসছে এটা যদি দেখাইতে বলো, তাহলে দেখাই দিই, সমস্যা নেই। দেখো, A × B ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? AB sin θ, না, sin θ। তো এখন আহ আর সাথে একটা এন থাকে, একক ভেক্টর কোণ। এই কোশ্চেনটাতেই বলছে হলো A × B = B × A। এখন আমরা এটাকে যদি সলভ করতে যাই, আমি কিন্তু B × Aটাকে -A × B লিখতে পারি। এখন যেহেতু আমি এটা লিখছি, এই একই জিনিস, তো যদি আমি সাইড চেঞ্জ করি, তাহলে এই পাশে এসে যোগ হয়ে যাবে, 2A × B হবে =0 হবে। এখন 2A × B = 0 আর A × B = 0 একই কথা। এখন ক্রসের ক্ষেত্রে আমার কি সাইন থিটা 0 হয় কখন? সাইন থিটা 0 হয় আইদার 0-এর জন্য অথবা পাই-এর জন্য। তো এইখানে যে আনসারটা হবে সেটা হবে হলো π/180। এইভাবে আর কি আলটিমেটলি তোমাদের মধ্যবর্তী কোণটা তোমরা বের করতে পারো। বাট এইটা এত কষ্ট করে করার কোনো দরকার নাই, তোমরা এই থিওরিগুলো মনে রাখবা যে π/2 এর জন্য কি, পাই এর জন্য কি, 0-এর জন্য কত, π/4 এর জন্য কত, তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো। এটা একটু সুন্দর কোশ্চেন। এই এই কোশ্চেনটা না, তোমরা যদি চিত্র আঁকো তাহলে তোমাদের জন্য সলভ করা অনেক ইজি হয়ে যাবে। দেখাই। হুম, এখানে দেখো কি বলছে যে রোজা, ধরো এইখানে হলো রোজার বাসা একদম মূল বিন্দুতে।
তো বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে গেছে, এটা হলো আমাদের পূর্ব, এটা হলো আমাদের পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, দেখার দরকার সেটা লিখি, দক্ষিণ। এখন দেখো এখানে কি বলছে যে রোজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে 15 কিলোমিটার গেল। আচ্ছা আমরা লিখি এখানে, সরি, এই বরাবর সে 15 গেছে, এতটুকু হলো 15। তারপরে কি বলছে, তারপর পশ্চিম দিকে 10 গেল, পশ্চিম দিকে 10 গেছে, ঠিক আছে 10, এইটুকু 10। তারপরে কি এবার দক্ষিণ দিকে সে আরো 5 কিলোমিটার গেল, দক্ষিণ কোন দিকে, এই দিকে 5, এই যে 5 গেল দক্ষিণ। তারপরে কি সর্বশেষে পূর্ব দিকে 10 কিলোমিটার গেল, আবার 10 গেছে, এইটুকু 10, এইটাও 10, এইটাও 10, তার মানে হলো তার ডিস্টেন্সটা সেম, সে এইখানে আছে। এইখানে 5, এইখানে 5, তো 15 থেকে 5 চলে গেলে এই ভ্যালুটা কত, 10। তার মানে সে এইখানে আছে, মানে আমাদের রোজা এইখানে আছে, এই জায়গাটা কই, তার বাসা এইখানে, সে এইখানে আছে। এটা আলটিমেটলি কই, উত্তর দিকে, উত্তর দিকে কোথাও 10 কিলোমিটার দিকে, 10 কিলোমিটার, তাহলে সে এখন নিজের বাড়ির দিকে, বাড়ির কোন দিকে দাঁড়ায় আছে, উত্তর দিকে, 10 কিলোমিটার দূরে উত্তর দিকে সে দাঁড়ায় আছে। এই তো, এই ছিল কোয়েশ্চেন। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা দেখো, আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, এই কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে যে 5টি ঘনকাকৃতির পাথর খণ্ডকে প্রতিটির আয়তন দেওয়া আছে, মানে হলো আমার এখানে দেওয়া আছে যেটা কিনা 0.216 মিটার কিউব। তারপরে হলো আমার ভর দেওয়া আছে 300 কেজি। আর কি দেওয়া আছে, আর বলছে যে আমার 5টা খণ্ড আছে, ঘনকের পাথর খণ্ড, তার নাম হলো এনারমান 5। আর জি এর ভ্যালু দেওয়া আছে হলো 9.8, G = 9.8। তো আমরা কি জানি যে যখন একটার উপর আরেকটা রেখে কাজের পরিমাণ বের করতে বলি, তখন আমাদের ফর্মুলাটা হয় হলো n × n - 1 / 2 × m/g/h। নর্মালি হলো mgh ফর্মুলা, বাট যখন একটার উপর আরেকটা বলবো তখন হলো n × n - 1/2। এই জিনিসটা আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হবে। তো এখন দেখো এখানে হলো আমার সবকিছুই দেয়া আছে, জাস্ট জাস্ট যে জিনিসটা দেওয়া হয় সেটা হলো এইচ। তো এইচ এর ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি, এখানে দেখো আমাকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেওয়া আছে হলো গিয়ে এই ভি এর ভ্যালুটা। তো এই ভি এর ভ্যালুটা দিয়ে আমি কি করতে পারবো, এখন দেখো একটা জিনিসের আয়তন যদি বলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না, তো এখানে ঘনকাকৃতি বলছে, তার মানে কি সবটাই সেম, মানে আলটিমেটলি ভি ইকুয়ালস টু হবে হলো আমার H কিউব, যেহেতু এটা আমার ঘনকাকৃতি, তার মানে হলো এইচ এর ভ্যালুটা আসবে 0.216। এখন এই মানগুলো যদি তোমরা এখানে বসাও তাহলে তোমাদের আনসার চলে আসবে, আর যেটা কিনা আলটিমেটলি কত, এই যে এটা আনসার। নেক্সট, আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে যে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে আহ ইউ আদিবেগে গোলকটির উপরিতলে পৌঁছাতে টি সময় লাগে, গোলকের পৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে বলছে। তো আমাদেরকে আলটিমেটলি বের করতে বলছে এফ এর ভ্যালুটা কি হবে সেটা। তো এটা আমাদের একটা গোলক, ধরো এটা হলো গিয়ে এটার সেন্টার, এখান থেকে এটার ব্যাসার্ধ হলো আর। তো আমরা এফ এর ফর্মুলা কি জানি, F = ma। এম তো আমার দেওয়াই আছে যে এম। এখন এ আমি কিভাবে বের করব, দেখো এইখান থেকে সে এইখানে যাচ্ছে, যাইতে তার সময় কি লাগতেছে, টি। তো আমরা একটা ফর্মুলা জানি না, v² = u² প্লাস টুয়াইস এস, এই একটা ফর্মুলা আমরা জানি না। তো এই ফর্মুলাটাই আর কি মূলত আমরা এখানে ইউজ করব, বাট এখানে অ্যাপ্লাই হবে হলো v² = u²- এখানে হলো আমার এসটা হলো আর, আর এটা হলো আলটিমেটলি আমার এই। এখন আমি মাইনাস কেন দিছি, মাইনাস দিছি কারণ যখন সে যাচ্ছে এইভাবে, তো আদিবেগে যখন সে উপরিতলের দিকে পৌঁছাতে যাবে তখন কিন্তু তাকে গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতে হবে, তো সেই কারণে আর কি মাইনাসটা আসছে। এখন আমার হলো কি শেষ বেগটা তো অবভিয়াসলি 0 হবে, আর আদি বেগ সে ইউ নিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি u² = 2 হবে। আর এর ভ্যালুটা আসবে হলো u²/2 তো এখানে আমি এর ভ্যালুটা যদি বসাই তাহলে হলো u²/2 যেটা কিনা আমাদের সি নাম্বার অপশন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে শিফট করি। এখানে দেখো কি বলছে, এই কোশ্চেনটা যেটা আমরা যখন অ্যাডমিশন, আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তো আমি এটা মুখস্থ করছিলাম, কারণ আমার কাছে এই জিনিসটা এতটা ডিটেলসে পড়তে মন চায় নাই, তো আমি জাস্ট মুখস্থ করে ফেলছিলাম যে এরকম এরকম কোশ্চেন আসলে আনসারটা এরকম হবে। তো তোমাদেরকে দেখাই, তো এখানে কি বলছে যে একটা কণা t = 0 সময় থেকে, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময় টি এর সমানুপাতিক। এখানে আমার একটা ইনফরমেশন দিয়ে দিছে,
তারপরে কি বলছে যে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে। তো এখানে আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে যে প্রযুক্ত লব্ধি বল এফ সমানুপাতিক টি। তো এইখান থেকে আমরা যে ফর্মুলাটা আনতে পারি এফ সমানুপাতিক কে টি। তো এইটা এখন এফ কে যদি আমি টাইম উইথ রেসপেক্ট টু টাইম দিয়ে আমি কি বলি ইন্টিগ্রেট করি, তাহলে আমার যেটা পাবো সেটা হবে হলো গিয়ে আমার আহ ভরবেগ। ভরবেগ পাবো। মানে আমি যদি টি দিয়ে এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমার যে ভ্যালুটা আসবে ডেল পি এফ ডিটি। তো এফ এর ভ্যালু হলো কেটি, কে হলো আমার কনস্ট্যান্ট, তো আমি কেটাকে বাইরে রাখতেছি। আর এখানে হলো ডিটি, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসবে হলো টি² বাই 2, আর এখানে থাকবে হলো কে। তো এটা হলো আমার ডেল পি এর ভ্যালু। এখন আমরা কি জানি? আমরা জানি না যে গতিশক্তি মানে ই কে সমান সমান p²/2 এটা আমরা জানি না। তো আমার ইক এর সাথে পি স্কোয়ারের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আর পি এর সাথে টি এর সম্পর্ক কি? টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি যদি আমি পি টাকে স্কোয়ার করি, তাহলে ইক এর সাথে আমার টি এর সম্পর্কটা হইতেছে না টি টু দি পাওয়ার 4। এইখানে আর কি ওই জিনিসটাই করছে। এই যে দেখো, এখানে তোমরা যদি দেখো ওই জিনিসটাই করছে। তো এটা তেমন একটা কঠিন কিছু ছিল না, যদিও এগুলা সেকে তেমন একটা আসবে না, আসার পসিবিলিটি কম। নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে একটা কোশ্চেন দিচ্ছে যে এখানে বলছে যে একটি 20 তলা দালানের প্রতি তলার উচ্চতা যদি 4 মিটার হয়, তাহলে হলো 0.5 কেজি ভরের একটি বস্তু দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়ে, কিন্তু দ্বিতীয় তলায় আটকে যায়। বস্তুটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করতে বলছে। মানে হলো আমাকে ভি ম্যাক্স নির্ণয় করতে বলছে। এখন ভি এর যে একটা ফর্মুলা আছে √2 জি এইচ, এটাই আর কি এখানে আলটিমেটলি অ্যাপ্লাই করতে হবে। এখন আমার এইচ কত, ওইটা আর কি বের করা লাগবে। দেখো আমার হলো গিয়ে 20 তলা, বলে দিছে যে 20 তলা উঁচু একটা ভবন থেকে বলটা পড়ে, আর দোতলায় এসে সে থেমে যায়। ধরো এটা হলো আমার দোতলা। তো এখানে হলো একতলা যদি আমার 4 উচ্চতা হয়, দোতলা আমার হবে হলো 8, আর টোটালটা হবে হলো এখান থেকে এই পর্যন্ত টোটাল এইচ হবে হলো আমার 80। আর এখান থেকে হলো গিয়ে এইটা এইচ প্রাইম। আমরা এখানে এইচ প্রাইমটা নিব, কারণ হলো গিয়ে আমাদের যেহেতু এখানে বলটা এসে আটকে যাইতেছে এখান থেকে পড়ে, সরি, এখান থেকে পড়ে যখন আটকে যাচ্ছে তখন আমরা এই এইচ প্রাইম নিয়ে কাজ করবো। তো ভ্যালু গুলো বসাইলে আর কি চলে আসবে 9.8 ইন্টু 72। এটা বসালে যে ভ্যালুটা আসে ওটাই হলো আলটিমেটলি আমাদের রেজাল্ট। ক্যালকুলেশনে দেখবা কত আসে, করে ফেলো। নেক্সট কোশ্চেনে যাই। যে এই কোশ্চেনটা আমি করে দিছিলাম, তোমাদের রিক্যাপ ক্লাসে করে দেওয়া হয়েছিল, আর এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসার পসিবিলিটি আছে। তো দেখো এই কোশ্চেনে কি বলছে যে একটি রাবার ব্যান্ডকে টেনে দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তনী বলের মানটা আমাকে দেওয়া আছে। সেটা হলো এফ সমানুপাতিক সরি সমান সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। আর এখানে হলো এ আর বি ধ্রুবক বলে দিছে। রাবার ব্যান্ডটিকে যদি x = 0 থেকে x = L পর্যন্ত বৃদ্ধি করতে হয়, তাহলে কৃতকাজের মান কত? তো যখন আমাকে একটা বল দেওয়া থাকবে আর ওইখানে বলবে যে কৃতকাজ বের করতে, তখন আমি যদি সেটাকে ইন্ট্রিগেট করে ফেলি যেই লিমিট দেওয়া থাকবে ওইটা দিয়ে, তাহলে আমার হলো কৃতকাজের রেজাল্ট বের হয়ে যাবে। আমাকে এখানে দেওয়া আছে হলো 0 থেকে L পর্যন্ত আহ, মানে সীমা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি হলো 0 আর L নিছি, আর হলো F কে আমি ইন্ট্রিগেট করব। তো ইন্ট্রিগেট করলে হয় কি যে ধ্রুবক গুলার আর কোনো পরিবর্তন হয় না, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করতেছি তো এক্স এর চেঞ্জ হবে। ইন্ট্রিগেট করলে হলো পাওয়ার 1 বেড়ে যায়, আর যেটা যত হয় ওটা দিয়ে ভাগ হয়। তো সেই ক্ষেত্রে হলো এ থাকলো, এক্স এক্স এর পাওয়ার ছিল 1, এখন পাওয়ার 1 বেড়ে 2 হবে, আর নিচে 2 ভাগ আসবে। আর হলো গিয়ে বি তো আমার কনস্ট্যান্ট আনচেঞ্জ থাকবে। 2 ছিল 3 হবে, নিচে 3 ভাগ হবে। আর যেহেতু আমি এখন এটাতে আমার লিমিট গুলা বসাইতে হবে, মান বসাই করতে হবে। তো প্রথমে যেটা করব এখানে হলো গিয়ে আমার ফার্স্টে এল এর ভ্যালুটা বসাই, তারপর হলো জিরোর ভ্যালু বসায় মাইনাস করতে হবে। তো জিরোর ভ্যালু আমি যাই বসাই আলটিমেটলি, কিন্তু যেহেতু দুইটাতে আমার এক্স আছে তো দুইটাই পুরাটা 0 হয়ে যাবে। তো 0 বসাইলে আলটিমেটলি -0 করা একই কথা। তো জাস্ট আমি এল এর ভ্যালুটা বসাইলে আমার আনসার চলে আসবে a L² বাই 2 প্লাস b L³ / 3। এইটা হলো গিয়ে আমার রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমাদের এই কোশ্চেনটা দেখো,
এই কোয়েশ্চেনটাতে একজন দিছো যে আগে নিচেরটা করি, 20 নাম্বারটা করি। যে এখানে কি দেওয়া আছে, যে 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেককে 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় এটি 10 সেন্টিমিটার ঢুকে গেল, দেয়ালের গড় বাঁধা কত? তো যখন আমরা হাতুড়ি রিলেটেড ম্যাথ করব তখন আমাদের ফর্মুলাটা আসে হলো Fx = ½ m v²। তো এখানে এক্সটা হলো যতটুকু ভিতরে ঢুকে যায় ওই ওই জিনিসটা আর কি, মানে কাইন্ড অফ স্মরণ। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাকে হলো এই গড় বাঁধা মানে এফটা বের করতে বলছে, তাহলে এফ এর ফর্মুলা আসবে হলো m v² / 2x। আমার এখানে সব কিছুর ভ্যালু দেওয়া আছে, আমি জাস্ট মানগুলা বসাই। 5, 2 × 2, নিচে 2 থাকলো, 10 × 100। তো এই টু কাটা, 10, 100, আলটিমেটলি আমার ভ্যালু হবে হলো 100। তারপরে দেখো, এখানে আমি আগে আর কি তোমাদেরকে সলভ দেখানোর আগে আগে সলভ করে ফেলছিলাম। তো এখানে আর কি দাগায় রাখছিলাম ওইটাই, এটার ভ্যালু 100। তারপর দেখো আনুভূমিকের সাথে এই, যদি আমরা 18 নম্বরে শিফট করি এখন, এটা হলো 20, এটা হলো 18। দেখো এখানে আমাদেরকে কোশ্চেনে কি বলছে, আনুভূমিকের সাথে থিটা কোণে আনত একটি ঘর্ষণবিহীন রাস্তায় ভি বেগে চলন্ত এম ভরের একটি বস্তুর ঊর্ধ্বমুখী ত্বরণ এ সৃষ্টি করতে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? অনেকগুলা ইনফরমেশন। কি ইনফরমেশন? ঘর্ষণবিহীন রাস্তা, ভি বেগে, এম ভর, আনুভূমিকের সাথে থিটা কোণ, ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি করতে ক্ষমতা চাইছে। তা এখন দেখো, যখন আমার ঘর্ষণবিহীন কথাটা উল্লেখ থাকবে তখন আমাকে দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। দুইটা জিনিস কি কি? তো দুইটা জিনিস হলো গিয়ে, আচ্ছা, হ্যাঁ, যখন আমাকে ঘর্ষণবিহীন এর কথা উল্লেখ থাকবে তখন আমাকে দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। প্রথম জিনিসটা হলো যেটা, সেটা হলো গিয়ে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যেই আহ কাজটা হবে বা যেই বলটা তৈরি হবে ওইটা। আরেকটা হবে হলো গিয়ে যে ত্বরণ সৃষ্টির জন্য, যে ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টির জন্য যে ইয়াটা, ওইটার জন্য আমার যে বলটা সৃষ্টি হবে, এই দুইটা বলের নিট বলটাই হবে হলো গিয়ে আমার আসল বল। তো এইখানে আমি যখন কিনা মাধ্যাকর্ষণ রিলেটেড বল নিয়ে কাজ করব তখন আমার কি আসবে, আনুভূমিক সাথে থিটা কোণ না। তো সেই ক্ষেত্রে আমার F = হবে mg sin θ। আর যখন কিনা আমি ঊর্ধ্বমুখী ত্বরণের জন্য কাজ করব বা ত্বরণ সৃষ্টির জন্য কাজ করব তখন আমার ফোর্স হবে হলো ma। তো আমার টোটাল ফোর্সটা হবে হলো গিয়ে F total, হবে হলো গিয়ে এই দুইটার যোগফল মানে হলো ma + mg sin θ। এটা হলো আমার F total। আমার চাইছি কি, আমার ক্ষমতা। ক্ষমতা আমরা জানি কি, P = FV না? তো আমার F totalটা কি, ma + mg sin θ। আর এটার সাথে আমি ভি মাল্টিপ্লাই করে দিলেই আমার আনসার চলে আসবে, যেটা কিনা আনসার সি। তো এই ছিল তোমাদের এই কোয়েশ্চেনটার সলিউশন। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেনে হলো দুইটা কোয়েশ্চেন দিছো যে আহ আচ্ছা, প্রথমে আমরা 34 নাম্বারটা সলভ করি। এখানে কি বলছে যে একটি পাম্প প্রতি মিনিটে ওয়াটার ট্যাঙ্ক হতে এত গ্যালন পানি এত উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতা দেওয়া আছে হলো 80%, আর হলো এর ক্ষমতা বের করো। এখন দেখো এই কোয়েশ্চেনটা না, এই টাইপের কোয়েশ্চেন থেকে খুব কম আসে, কারণ এখানে তোমার বা আসতেও পারে। এখানে যেই জিনিসটা আর কি তোমাদের প্যাচ লাগতে পারে সেটা হলো যে গ্যালন যে পানিটা আছে এটাকে কনভার্ট করতে হবে, ফিট যেটা আছে এটাকে আমার হলো গিয়ে মিটার পার সেকেন্ডে নিতে হবে। উচ্চতাটাকে মিটারে নিতে হবে। অথবা আমি যে ফিট যেটা দেওয়া আছে এটাকে যদি আমি ফিটেই রাখতে চাই তাহলে আমার জি এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে। আইদার তুমি ফিট রাখলা, গ্যালন রাখলা, এগুলা রাখলা, জাস্ট তোমার তাহলে হলো গিয়ে জি এর ভ্যালু চেঞ্জ করতে হবে আরো কিছু জিনিস। তো এর সাথে আমরা নর্মালি যেইভাবে করি যে এখানে যেহেতু আমার পানিটাকে আমি নর্মাল এককে কনভার্ট করি। এখানে কি করছে যে 650 গ্যালন দেওয়া ছিল, ওইটাকে 3.79 দিয়ে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করার পরে হয়তো বা কেজিতে নিয়ে আসছে। দেন হলো গিয়ে 40 ফিট, জি এর মান দেখো আমাদের জি এর মান 9.8 রাখছে, তার মানে হলো মিটার পার সেকেন্ডে রাখছে, তো ফিটটাকে মিটারে নিয়ে আসছে। 1 ফিট = 0.3048। এগুলা হয়তো বা ক্যালকুলেটরে তোমাদের একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে কনভার্ট করার ইয়া থাকে, ওগুলো একটু চেক দিও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তারপরে কি করছে হলো, আমরা কি জানি ইটা বা কর্মদক্ষতার যে ফর্মুলাটা সেটা হলো পি আউট ডিভাইডেড বাই পি ইন।
এই আউট যেটা দিয়ে সেটা দিয়ে বোঝায় হলো যে আসল যেই কর্মদক্ষতাটা, আসল যে কর্মদক্ষতাটা সেটা হলো পি আউট, আর এটা হলো আমার প্রদত্ত কর্মদক্ষতাটা। বুঝছো? তো এখন আমাদের এইখানে বলা আছে যে 80% কার্যকর, মানে হলো যে আসলে সে 80% কাজ করতে পারে, 100% সে কাজ করতে পারে না। আমাদের হলো যে প্রদত্ত যে কাজটা সেটা সেটা বের করতে হবে, মানে আমাদের হলো পি ইন এর ভ্যালুটা বের করতে হবে। পি ইন এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তো আমার হলো পি আউট ডিভাইডেড বাই ইটা, এইটাই আর কি এখানে করা হয়েছে, জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ করে বসানো হয়েছে। সেম ফর্মুলা আমাদের এই 35 এর ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। তো এইখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে এই জিনিসগুলো আমরা দেখি। এখানে আমাদের হলো গিয়ে যে একটা মোটর এত ভোল্টেজে চলে, আর এখানে ক্ষমতা দেওয়া আছে, একটা ক্ষমতা দেওয়া আছে যে এর ক্ষমতা এত। এখানে যে ক্ষমতাটা দেওয়া আছে সেটা হলো যে আমাদের প্রদত্ত ক্ষমতা, আমাদেরকে আসল ক্ষমতাটা বের করতে হবে। তারপরে কি বলছে যে মোটরটি আহ 40 নিউটন ওজনের একটি বস্তু 4 সেকেন্ডে 8 মিটার উচ্চতায় উঠাতে পারে। তার মানে এখানে আমার হলো এফ দেওয়া আছে 40 নিউটন, এস দেওয়া আছে 8 মিটার, টি দেওয়া আছে 4 সেকেন্ড। বলছে যে দক্ষতা কত, মানে আমার ইটা বের করতে হবে। ইটা বের করার ফর্মুলা হলো পি আউট পি ইন। তা আমার হলো আহ পি ইন দেওয়া আছে, মানে হলো এর ক্ষমতা কত সেটা আমার দেওয়া আছে, কিন্তু আমার হলো যে তার আসল ক্ষমতা ওটা আমি জানি না। ওটা বের করার জন্য আমরা কি জানি, পি এর ফর্মুলা কি, পি ইকুয়ালস টু এফ ভি না? তো এফ আছে, আমার তো ভি নাই। আমরা কি জানি, ভি সমান সমান এস বাই টি না, এস ইকুয়ালস টু ভিটি, ওই ফর্মুলা থেকে আসবে। তো এখানে পি আউটের যে রেজাল্ট হবে সেটা হবে হলো গিয়ে এফ এস ডিভাইডেড বাই টি ইন্টু পি ইন। পি ইন এর ভ্যালু আমার কত, 120। তো আমি যদি এখন মানগুলা বসাই, 40 ইন্টু 8, 4 ইন্টু 120, 3, সরি, আনসার আলটিমেটলি আসবে হলো 2/3। এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই কত আসে, কত আসে এখানে পার্সেন্টেজে নিলে 66.66, যেটা আলটিমেটলি 7। তোমরা এই যে এইটা রাখবা, সেকে এটা রাখবা, 67 দেওয়ার দরকার নেই। এই তো এটা ছিল আনসার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে কোশ্চেনটাতে কিছু কিছু কোশ্চেন আছে, এগুলো সলভ করার সময় না তোমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন এই কোশ্চেনটা, এই কোশ্চেনে বলছে কি, সমান্তরাল সমবায়ে সংযুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে। এখন ধরো এখানে যে জিনিসটা আর কি বলা হয়েছে এটাকে আমরা যদি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, যে এখানে যেরকম চিত্র দেওয়া আছে, যে এই চিত্রটা, ধরো এইখান থেকে 4টা রশি আমি নিলাম। না, 4টা রশি চিত্রটা সুন্দর হয়নি। হুম, 4টা রশি নিলাম। ধরো আমি একজনে একটা রশি দিয়ে টানতেছি, তার মানে কি একজনে যদি টানি তখন কিন্তু আমার পুরো 6 কেজির ওজনটাকে টানতে হইতেছে, কিন্তু যখন আমরা 4 জনে 4টা রশি দিয়ে টানবো তখন কিন্তু আমি একা যেই বল দিয়ে টানতাম ওই বলের চাইতে কম বল দেওয়া লাগবে, বা বলটা 4 ভাগে সমানভাবে ভাগ হয়ে যাবে। তো আলটিমেটলি এই থিওরিটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যে যখন কিনা আমি টানতেছি তখন হলো গিয়ে আমার পুরা বলটা, মানে টান বল মানে টি টোটালটা হবে হলো গিয়ে আমার 4 টিম। আর আমাকে চাইছে কি, আহ, একজনে কতটুকু বল টানতেছে। তো একজনে যে বলটা টানতেছে সেটা মানে একজনে কতটুকু টানতেছে এটা চাইছে, তো একজনে যেটা চাইতেছে টি টোটাল বাই 4 হবে না একজনেরটা। তো টান বলের মান হলো গিয়ে এফ ইকুয়াল টু এম এ, সরি এম জি। আর যেহেতু আমার একজনেরটা চাইছে, তো সেই ক্ষেত্রে আমি সেটাকে 4 দিয়ে ভাগ করে দিব। তো আমার এম এর ভ্যালু 6 কেজি, 4, আর জি এর ভ্যালু আমি যদি 9.8 রাখি, তো আলটিমেটলি কাটাকাটি করলে আমার ভ্যালু আসে কত, 2 দিয়ে যদি কাটি এখানে আসবে 3, এখানে আসবে হলো 2, এটা থেকে যদি কাটি আমি 4.9 আসে। তো আলটিমেটলি আমার ভ্যালু আসে হলো গিয়ে 14.7। এই তো 6। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা মানে আমরা এর আগে একটা কোশ্চেন সলভ করছিলাম না, যে এ বি সি 3টা বক্স ছিল, ওই সেম কনসেপ্টের এই কোশ্চেনটা সলভ করি। দেখো আমাদের কি বলছে, যে এম ও টোয়াইস এম ভরের দুইটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বক্সটি, মানে হলো টোয়াইস এম কে টানা হচ্ছে ডান দিকে।
ফলে হালকা বক্সটি দড়ির দ্বারা টান অনুভব করে। দড়িটির টান কত, মানে হলো গিয়ে আমার হালকা বক্সে কোন, মানে টান বল কত এটা বের করতে বলছে। তো এখন দেখো আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করি, তো এটা হলো, sorry, এটা বেশি বড় হয়ে গেছে। এটা হলো টোয়াইস এম, এটা হলো এম। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি। তো এখন যখন আমি এই দুটাকে একসাথে রেখে সামনের দিকে টানবো, তখন যখন আমি এইটাকে টানছি তখন কিন্তু আলটিমেটলি আমাকে বিটাকেও টানতে হইতেছে। তো আলটিমেটলি আমার এখানে দেওয়া আছে কি, এফ বলে টানতেছে, মানে এফ বি ইকুয়ালস টু এম বি, এফ বি না তো এফ এ। আমি ভারী বস্তুটাকে টানতেছি না, এফ এ, এফ এ এম এ, আর হলো এ। তো আমার হলো এম এর ভ্যালু আমার কত হবে, 2 + m, কারণ যেহেতু আমি এটাকে যখন টানবো তখন আমার বিটাও আলটিমেটলি সরবে, সামনে যাবে। তো থ্রাইস এম, আর এটার ভ্যালু তো এফ ইন্টু এ। তো আমার আলটিমেটলি এর ভ্যালু আসে হলো F/3m। আর এখন যখন আমার বি এর জন্য ভ্যালু বের করতে হবে, এফ বি যখন আমি বের করতে যাব তখন হবে M/B/A। এম এর মান হলো গিয়ে আমার এম থাকবে, আর হলো এ এর ভ্যালু থাকবে হলো F/3m। আলটিমেটলি কাটাকাটি করে যে থাকে হলো F/3, যেটা কিনা আমাদের এইটা আনসার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এইখানে একটা কোশ্চেন বলতে, এটা, এই কোশ্চেনটা দেখে আমার একটু মানে অবাক লাগছিল, কারণ সেকের জন্য, টু বি অনেস্ট, সেকের জন্য সিকের ওয়েটের ম্যাথ করা একদমই ওয়েস্ট অফ টাইম প্লাস এনার্জি। কারণ তোমার এই টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি একদমই নাই। ভার্সিটি লেভেলের কোশ্চেন আসবে, হাইয়েস্ট কঠিন করলে সাস্ট, সাস্টের কোশ্চেন গুলা একটু ইয়ে করতে পারে, বাট স্পিকের ওয়েট, ডুয়েট এই টাইপের কোশ্চেন করবে না। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, বা সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে তো সিকের ওয়েটে দিতে পারবে না, তো সেকেন্ড টাইমে তুমি বিইউপি তে এক্সাম দিতে পারো। বিইউপি ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো। তারপরে হলো তুমি এমআইএসটি তে অ্যাপ্লাই করতে পারো। আরো কয়েকটা থাকার কথা, আমার মনে নাই। তো এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, আমি সলভ দিচ্ছি, সমস্যা নেই, বাট এইটা আসলে কোনো দরকার নাই। এখানে আমাদের কোশ্চেনে কি বলছে, 450 গ্রাম ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচু থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভিতর থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করতে বলে, এখানে আমার আলটিমেটলি ভি বের করতে বলছে। তো দেখো এখানে আসলে কি হয়েছে, আমরা যদি একটু জিনিসটা চিন্তা করি, যে ধরো এখানে, ধরো এইখানে আমার একটা বস্তু ঝুলতেছে, আমি সার্কেলের মতোই নিলাম। বস্তু ঝুলতেছে যেটার ভর কিনা আলটিমেটলি, মানে এখানে রশিটা এই পর্যন্ত, মাঝখানে পর্যন্ত 450 গ্রাম ভর। তো একটা বুলেট আসলো নিচে থেকে, বুলেটটা এসে এখানে কি করছে, সে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে বুলেটটা ভিতরে অ্যাড হয়ে গেছে। অ্যাটাক করার পরে কি হয়েছে, অ্যাটাক করার পরে এখানে ছিল 1.8 মিটার, ধরো এখানে আসছে। তো এইখানে চলে আসছে আমার আলটিমেটলি, বস্তুটা এখানে চলে আসছে। এখানে আসার পরে এর ভর কত হয়েছে, এর ভর হয়েছে হলো, যেহেতু বুলেটটা ভিতরে থেকে যায়, তাহলে 450 + 50, 500 গ্রাম বা 0.5 কেজি ভর হয়ে গেছে। এখন এইখানে সে কত বেগে আঘাত করছে এটা আমরা জানি না। সে কত বেগে আঘাত করছে সেটা বের করার জন্য এখানে কি বলছে আমাকে, 1.8 মিটার সে উপরে উঠে যায়। তো কত বেগে আঘাত করছে সেটার জন্য আমার একটা ফর্মুলা আছে, ভি সমান সমান √2/GH। এইটা অ্যাপ্লাই করে 2 × 10⁻⁸, ভি এর ভ্যালু 6। তো এইখানে যখন সে আয়সা পড়ছে, আসার পরে তো আমরা যে ভরবেগের সংরক্ষণশীলতার যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করতে পারি। এম ইউ, এম হলো আমার বুলেটের ভর, আর ইউ হলো বুলেটের বেগ, আর এম আর ভি হলো গিয়ে আমার, এই যে এই এমটা হবে হলো আমার টোটালটার ভর, প্লাস হলো টোটালটার যেই বেগ সেটা। তো আমার এখানে বুলেটের গতিবেগ বের করতে বলছে। তো বুলেটের গতিবেগটা হলো আমার ইউ। তো আমি যদি ইউ বের করতে চাই, M/V/M। তো আমার এখানে হবে হলো গিয়ে 500, এখানে হবে হলো 50, এখানে হবে হলো 60। এটা হলো আমার ভ্যালু, মানে বুলেটটির গতিবেগ হবে হলো 60 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, এই কোশ্চেনটার কোনোই দরকার নাই, এটা জাস্ট এক্সট্রা।
তারপরে দেখো এই কোশ্চেনটা, এই টাইপের একটা কোশ্চেন আমরা করছিলাম, সলভ করছিলাম যে থিটা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 × টি। এখানে যে সলভটা করছে এত কিছু আসলে করার দরকার নেই। আর যেহেতু আমার পাখাটা মানে থেমে যাবে, তার মানে হলো আমার ওমেগা ইকুয়ালস টু 0। ওমেগা নট কি, ওমেগা নট হবে হলো গিয়া কতবার ঘুরে সে প্রতি মিনিটে, মানে মিনিটে 3,000 বার ঘুরে, তার মানে হলো 3,000 ডিভাইডেড বাই 60 করলাম। এখন জাস্ট আমি মানগুলা বসাই দিই। আমার 4 মিনিট দেওয়া আছে, টি ইকুয়ালস টু হলো আমার 4 মিনিট, তাহলে আমার 3,000 ডিভাইডেড বাই 60 ইন্টু, এখানে আসবে হলো গিয়ে কত, ইন্টু না তো প্লাস, প্লাস 0, আর নিচে আসবে হলো 2, ইন্টু হবে টাইম 4 × 60। এই 60 কাটা, এটা এটা কাটা 2 যাবে এখান থেকে, এখানে আসলে হলো 6। এটা আমার ভ্যালু, এই যে ডি। এখানে দেখো কি করছে, কৌণিক সরণ বের করছে, কৌণিক সরণ বের করে এখানে রেডিয়ান পার সেকেন্ড বের করে তারপরে আলটিমেটলি আরো হাবিজাবি করছে। এত কিছু করার দরকার নেই, এইভাবে করবা শেষ, যত শর্টে করা যায়। কারণ একটা জিনিস কি, যে 1.5 ঘন্টার পরীক্ষা থাকলেও তোমার টার্গেট থাকা উচিত যে আমি 1 ঘন্টার মধ্যে ভালোভাবে মানে 1 ঘন্টার মধ্যে যেন আমি যতগুলা পারি সবগুলা যেন 1 ঘন্টার মধ্যে আমার শেষ করা হয়ে যায়। বাকি 30 মিনিটস আমি হলাম যে যেগুলো পারি না ওগুলাতে টাইম দেওয়ার চেষ্টা করব, 30 মিনিটসের মধ্যে 15 মিনিটস ওগুলাতে টাইম দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কিছু মানে ব্রেন ঘেটে ঘুটে বের করতে পারি তো পারলাম, যদি না পারি তাহলে বাকি 15 মিনিট আমি শুধু রিভিশন দিব। রিভিশন মাস্ট, তোমাদের হলো রিভিশন মাস্ট। রিভিশন না দিলে, এক্সামে যদি রিভিশন না দাও তাহলে একটা বড় লেভেলের ধরা খেতে যাবা। কারণ এমন অনেক সময় হয়, আমি নিজেই এই ভুলটা করছি, যে কোশ্চেনে চাইছে একটা, আমি আরেকটা দিয়ে করে দিয়ে আসছি, রিভিশন দেওয়ার সময় যে আমার চোখে পড়ছে। আর সেকে তো দেখছোই তোমরা, গত বছরের ডেমো কোশ্চেন তো দেখছোই, এখানে রাফের জায়গা থাকবে, এখানে কোশ্চেন থাকবে, একটা লাইন থাকে আনসার করার মতো। তো তুমি যদি একবার ভুল করে ফেলো, ওইটা কেটে যে আরেকটা আনসার লিখবা, যদি তোমার লাক ভালো থাকে যে হাতের লেখা ছোট ছোট, তো তুমি পারছো। যদি হাতের লেখা ছোট না হয়, বড় হয়, তখন তুমি কিন্তু ওই জায়গাটা আর ইয়ে করতে পারবে না। আর অনেক সময় টিচারদের যদি মন মেজাজ খারাপ থাকে, বা তুমি এমন ভাবে লিখছো যে আনসারটা বোঝা যাইতেছে না, ছোট করে লিখছো, সাইডে লিখছো, এক সাইডে চলে গেছে লেখাটা, তখন কিন্তু তুমি ওইটাতে নাম্বার পাবে না, বা এরকম একটা প্রবলেম ফেস করতে পারো। তো সেই ক্ষেত্রে রিভিশনটা মাস্ট দিবা। রিভিশন দিলে তোমরা বুঝতে পারবা কোন জিনিসটাতে তোমাদের আহ কারেকশন দরকার, বা কারেকশন করলে বেটার হবে, বা কিভাবে কারেকশন করলে তোমার জন্য আনসারটা টিচারের নজরে পড়বে। নাম্বার নেগেটিভ, নেগেটিভ মার্কিং তো নাই, বাট নাম্বারটা কাটা যাবে না, এরকম আর কি। আচ্ছা দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন গুলা খুব বেসিক বেসিক কোয়েশ্চেন, এগুলোতে প্রবলেম থাকার কথা না, যদিও তোমাদের যাদের প্রবলেম আছে তোমরা একটু রিক্যাপ ক্লাস গুলো দেখে তারপর কোয়েশ্চেন গুলো সলভ করার ট্রাই করো। যেহেতু তোমাদেরকে একদিনে মাত্র 3টা বা 4টা করে চ্যাপ্টার দেওয়া হয়েছে, যেটা অনেক মানে বেশি টাইম, 4টা চ্যাপ্টার একদিনে শেষ করা অনেক ইজি একটা বিষয়, কারণ তোমাদের এর আগেও অনেকবার রিভিশন হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা কোশ্চেনে শিফট করি। এখানে কি বলছে যে 1,200 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড চলছিল, অতঃপর গাড়িটি 80 কেজি ভরের একটি, 800 কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে 120 মিটার পিছলায় থেমে গেল। বাধাদানকারী বলের মান কত? ওকে, আমার এখানে ফোর্স চাইছে। এখন ভরবেগের যেহেতু যখন এই টাইপের ধাক্কা রিলেটেড ম্যাথ আসে, তখন আমরা জাস্ট চোখ বন্ধ করে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করব। এখন এখানে আমার M1 এর ভ্যালু যদি আমি 1,200 ধরি, হুম, M2 হলো আমার 800 কেজি, U1 হলো আমার 20 মিটার পার সেকেন্ড, U2 আমার 0। তারপরে যে কি বলছে, ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে যায়, তার মানে হলো গিয়ে আলটিমেটলি হবে হলো গিয়ে M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু MV। আমি যদি ফর্মুলা লিখি, M2U2 ইকুয়ালস টু MV, এখানে এমটা বড় হাতের হবে যেহেতু একসাথে যায়, আর এই এম এর ভ্যালু হবে হলো M1 প্লাস M2। M ইকুয়ালস টু M1 প্লাস M2। তো আমি যদি ভ্যালুটা বের করি ভি এর, তাহলে আমার আসবে হলো গিয়ে, এখানে যেহেতু জিরো আছে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে, থাকবে হলো 1,200 × 20, আর এখানে হলো 2,000 থাকবে। আলটিমেটলি ভি এর ভ্যালু 12। এফ ইকুয়ালস টু MA, এমটা হবে হলো বড়টা, মানে হলো 2,000 × এ। এখন আমার হলো ভি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হলো যে পিছলে এসে হলো 120 মিটার যায়। তো এখানে হলো আমার এ সমান সমান V²/2S, এই ফর্মুলা দিতে হবে। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি, 12 × 12, 2 × 6, এই তো আনসার।
আশা করি বুঝতে পারছো কি করছি। জাস্ট হলো এখানে মানটা বসে দিচ্ছি, ভি স্কোয়ার বাই 2 এস এর, যেহেতু আমার এখানে এস দেওয়া আছে, এ আর আর আমার হলো ভি আছে, তো এ বের করার একটাই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো। এই তো তো নিউটন হলো আমার আনসার, ডি। তারপরে দেখো এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনটাতে যাই। এই কোশ্চেনটাতে আমাদেরকে যেটা বলছে যে 50 গ্রাম ভরের একটি বস্তুকে একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। যদি বস্তুটির ভর অপরিবর্তিত রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘোরানোর হার অর্ধেক করা হয়, তাহলে ত্বরণ কত হবে? আচ্ছা, এখানে যে কোশ্চেনটা করা হয়েছে এটা হলো গিয়ে আমাদের তোমার বৃত্তাকার যে ত্বরণের যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করতে হবে। আর বৃত্তাকারের ত্বরণের ফর্মুলা হলো গিয়ে = 4 পাই স্কোয়ার আর এফ স্কোয়ার। এখানে আর হলো গিয়ে আমাদের যে ব্যাসার্ধটা হবে, আর এফ হলো গিয়ে যে প্রতি সেকেন্ডে কতবার ঘোরানো হচ্ছে ওই জিনিসটা। তো এখন এইখানে দেখো আমার এখানে 4 আর পাই তো কনস্ট্যান্ট, তাই না? 4 আর পাই তো কনস্ট্যান্ট। আমি জাস্ট আর আর এফ নিয়ে কিন্তু কাজ করতে পারি। যেহেতু আমাকে বলছে যে ত্বরণ কত গুণ হবে, তো আমি প্রথমটাকে A1, পরেরটাকে A2 ধরে আমি করি, কনস্ট্যান্ট গুলাকে রাখি, বাকিগুলাকে নেই। R1 F1 হোল স্কোয়ার, R2 F2 হোল স্কোয়ার। তো আমার R1 প্রথমে কি ছিল, যে প্রথমটাকে আমি আরই ধরি, যে প্রথমে যা ছিল তার পরবর্তীতে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তার মানে প্রথমে ব্যাসার্ধ যেটা ছিল R1, পরের বারে হলো R2 হয়েছে 2R1। ঠিক আছে, তারপরে কি প্রথমবার তারপরে কিছু ঘুরানোর হার অর্ধেক করা হয়েছে, মানে প্রথমে যদি আমার F1 থাকে তাহলে পরের বারে হবে হলো F1/2 হোল স্কোয়ার। তো আমি যদি কাটাকাটি করি আলটিমেটলি আমার 4/2 বা 0.5 থাকে এটা। তার মানে হলো গিয়ে আমার ত্বরণ হবে হলো 0.5 গুণ। এটা হলো আনসার। এভাবে করতে পারো তো, অথবা চাইলে তোমরা ভ্যালুগুলা বসাইতে পারো, ভ্যালুগুলা বসাই তারপরে আরেকটা আনসার আসবে, ওইটা কম্পেয়ার করতে পারো। এর চাইতে এইভাবে মানে করা বেশি বেটার। আচ্ছা, তারপরে কৌণিক দ্রুতি রিলেটেড ম্যাথ আছে, আরেকজনও দেখছি দিলাম দিছো। তো এইটা সলভ করে দেই, ওইটা তোমরা নিজেরা করো, কারণ একই কোশ্চেন যদি সলভ করি দুইবার তাহলে টাইম আমারও যাবে, তোমাদেরও বিরক্ত লাগবে দেখতে। আচ্ছা, এখানে যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা আমি আগেই লিখে রাখছি, যে কৌণিক দ্রুতি ইকে হলো গিয়ে আমাদের হাফ আই ওমেগা স্কোয়ারের সমান। আহ সরি, এইখানে ওমেগা স্কোয়ারটা হলো আমাদের কৌণিক দ্রুতি, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি রিলেশনটা দাঁড়ায় সমানুপাতিক ওমেগা স্কোয়ার। গতিশক্তি বৃদ্ধি পাবে কত যদি 10% বৃদ্ধি করা হয়? প্রথমে ইনিশিয়ালি ধরো আমার ছিল 1, 10% বৃদ্ধি করার পর হয়েছে 1.1। তো এটাকে যদি আমি স্কোয়ার করি, 11কে স্কোয়ার করলে 121 আসে, তো এটা আলটিমেটলি আমার চলে আসবে হলো গিয়ে 1.21। যদি আমি 1.1 কে স্কোয়ার করি 1.21 আসবে। তো ইকে হবে হলো আমার 1.21, মানে পরবর্তীতে ইকে হবে হলো আমার 1.21। ইনিশিয়ালি আমার ইকে ছিল হলো 1, সবগুলোকে আমি 1 ধরতেছি, তাহলে আমার বৃদ্ধি পাবে, বলছে বৃদ্ধি কতটুকু হবে, তাহলে হলো 1.21 - 1.21, যেটা কিনা 21%। এই তো এভাবে করতে পারো। এই যে কোয়েশ্চেনটা না, এই কোয়েশ্চেনটা একটা আসলে কনফিউজিং কোয়েশ্চেন, প্লাস হলো এই কোয়েশ্চেন নিয়ে ডিবেট আছে। আমি যখন নিজে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন সলভ করে আমার এটা আনসার আসছিল, আবার এটাও আসছিল, দুইটা আসছিল দুই ওয়েতে করলে। একটা ওয়ে ছিল হলো এরকম যে এটা যেহেতু দৈর্ঘ্য 4 মিটার, তারপর আবার বিস্তার যেহেতু 3 মিটার হয়েছে, তো এটা হলো 4, এটা হলো 3, এটা হলো গিয়ে 5। তো এইভাবে একটা ইনফরমেশন বের করে করা লাগে। তো আমি নিজেও এই কোয়েশ্চেনটাতে কনফিউজ, তো এই কোয়েশ্চেনটা আমি বিপ্লব ভাইকে হ্যান্ড ওভার করতেছি। উনি এটা তোমাদেরকে সলভ দিয়ে দিবে, সমস্যা নাই। আমরা নেক্সটটাতে যাই। নেক্সট কোয়েশ্চেন এইখানে, আচ্ছা তুমি যে কোয়েশ্চেন গুলা দিছো একটু না মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বুঝা, তারপর আমি চেষ্টা করব। এখানে যে এই ভেক্টরটা পরে করতেছি, এটা করি। নিউটনের বল যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর যদি টুয়াইস এফ মানের বল প্রয়োগ করা হয়, বস্তুটি A = 60 মিটার পার সেকেন্ড এম ভরের একটি বস্তুটির ত্বরণ হয় হলো এটা। আচ্ছা, তারপর হলো এম ভরের একটি বস্তুর উপর যদি 5F বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ হয় এটা। তো এম এর মানটা বের করতে হবে। এইটা একটা ইজি ম্যাথ, তোমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো। টুয়াইস এফ অ্যাপ্লাই করলে আমার হলো গিয়ে 10 কেজি ভর দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হলো 60। তো এখান থেকে আমি এফ এর মান কত পাচ্ছি? এফ এর মান পাচ্ছি না আমি 300। তো আমার পরবর্তীতে কি, পরবর্তীতে আমার হলো 5F বল লাগতেছে, উম ভর এম, আর হলো গিয়ে আমার এফ এর, সরি, এর মান 60। তো আমার এফ এর মান তো আমি এখানে পাইলামই 300।
50 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে হলো গিয়ে 30, এম এর ভ্যালু 30 কেজি। এটা। তো তোমার আরো কিছু কোয়েশ্চেন ছিল। আচ্ছা, দেখি। এই 2 নাম্বার কোশ্চেনটা না আমি বুঝি নাই, বুঝছো? এই 2 নাম্বার কোশ্চেনটা একটু তুমি ভালো করে গ্রুপে দিও, তাহলে হয়তো বা সলভ করে দিতে পারবো। 2 নাম্বার কোশ্চেনটা এতটা বোঝা যাইতেছে না। তারপর এই কোশ্চেনটাতে আসি। এই কোশ্চেনটাতে কি বলছে যে চিত্র দেখানো পথে 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি থেকে আর বিন্দুতে নেওয়া হচ্ছে। আহ বিভব শক্তি কতটুকু? আচ্ছা, বিভব শক্তির ক্ষেত্রে হবে হলো কি আমাদের এম জি এইচ। এম জি এর জন্য আমার হলো এফ আসবে, আর হলো এইচ। এইচটা কতটুকু? এই 30টা। এই বরাবর যাবে, এই বরাবর যাবে না। এই বরাবর যাবে, তো সেক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু হবে 30। আর 4 × 30, 120। উম শক্তি যেহেতু জুল হবে। এই তো, এটা ছিল এটার সলিউশন। তারপরে কি বলছো যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে। এখানে আমার গভীরতা দেওয়া আছে। Wait, গভীরতা দেওয়া আছে, তারপরে হলো গিয়ে ঘনত্ব দেওয়া আছে মনে হয়। তারপরে কি যে সময় দেওয়া আছে। তারপর এটা তো ঘনত্ব, তাহলে এটা কি? ডি দিয়ে কি তুমি ব্যাস বুঝাইছো? ব্যাস। আচ্ছা, ক্ষমতা বের করতে বলছে। তো কুয়ার ক্ষমতার ক্ষেত্রে পি সমান সমান W/T, এম জি এইচ ডিভাইড বাই টি। আবার এম এর জন্য কি হবে? এম এর জন্য হবে হলো রো ভি। ভি এর জন্য হবে পাই আর স্কোয়ার এল। রো পাই আর স্কোয়ার এল। এল মানে হলো পুরাটার গভীরতা। আর জি তো থাকলোই, 9.8। আর এইচ যেহেতু আমার হলো গিয়ে আমি পানি শূন্য করতেছি, তাহলে আমার হবে হলো গিয়ে ভরকেন্দ্রের সরণ হবে হলো L/2। আর এখানে টি থাকবে। আর যেহেতু আমাকে ক্ষমতা বের করতে বলছে, অশ্ব ক্ষমতা আমি নিয়ে যাব 7, 4, 6 দিয়ে ভাগ করবো। তো এইখানে জাস্ট তোমরা মানগুলা বসায় দিবা, মানগুলা বসায় দিলে তোমাদের আনসার চলে আসবে। আমার কাছে হাতের কাছে এখন ক্যালকুলেটর না থাকায় আমি এখন মানগুলা বসাতে পারতেছি না। খোদা। আচ্ছা, তাহলে কি এটা বাকি রয়ে গেছে যে বিন্দুতে আমাদের আহ এখানে হলো গিয়ে ডাইভারজেন্স চাইছে। তো ডাইভারজেন্স যদি আমরা বের করতে চাই, আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আজান শেষ হয়েছে। আমরা তোমার আহ, যে এই প্রবলেম গুলো যে দিছিল তার জাস্ট এই 1 নাম্বারটা বাকি আছে। এখানে দেখো আমাদের হলো ডাইভারজেন্স বের করতে বলছে। আমাদেরকে যেহেতু ডাইভারজেন্স বের করতে বলছে, আমরা এটা মুখে মুখে চাইলে করতে পারি। এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? x² y, y² z প্লাস z² x দেওয়া আছে। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডাইভারজেন্সে কিন্তু মূলত ডিফারেন্সিয়েটই করা হয়। তো আমার x² এর জন্য আসবে টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস টুয়াইস জেড। এখানে আমি XY/Z এর মান যদি বসাই, তাহলে এখানে আমার এক্স এর মান 1, 1, 0। তো আলটিমেটলি এটার কোনো ভ্যালু আসবে না, এখানে 2 + 2 = 4 আসবে। এই তো আমাদের এটার মান হলো গিয়ে 4। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে এখানে ওই যে সেম একটা ম্যাথ করছিলাম না, ওই ম্যাথটাই আর কি এখানে। যে 2f মানে হলো 60, তারপরে 5f করা হলে যে m এর মান 30, ওই জিনিসটা এখানে করা লাগবে। তারপর আরেকটা কোয়েশ্চেন তুমি দিছো যে একটি বস্তুর ত্বরণ দেওয়া আছে t সেকেন্ডে হলো মানে এইভাবে সে এই সমীকরণটা মেনে আর কি ত্বরণটা আগায়। তো t = 2, t = 2 সেকেন্ডে বস্তুটির গতি কত হবে? আচ্ছা, তো এখন একটা জিনিস কি আমরা কিন্তু জানি যে আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হলো বেগ। বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাই হলো ত্বরণ। আবার সরণকে যদি আমরা 2 বার ডিফারেন্সিয়েট করি তাহলে পাই ত্বরণ। এখন দেখো ডিফারেন্সিয়েশনের উল্টা কি? ইন্টিগ্রেশন না? তো আমি যদি এ কে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? ভি। আবার ভি কে ইন্টিগ্রেট করলে কি পাবো?
এস। তো সেই ক্ষেত্রে আমার এখানে এ দেওয়া আছে, আমাকে বলছে যে গতি কত, মানে হলো আমার ভি বের করতে হবে, তো আমাকে আলটিমেটলি ইন্টিগ্রেট করতে হবে। ফার্স্টে আমি বের করি যে এ এর মানটা কত। টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এ এর ভ্যালু আসে হলো এ আসলে লাগে না, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে বস্তুটির গতি কত এটা বের করতে বলছে। তো আমার হলো যেটা এ দেওয়া আছে, ডিএ বাই ডিটি করি যদি আমি, তাহলে যেটা আসবে ভি আসবে, সরি এটা তো আমি ইন্টিগ্রেট করছি, আমি কেন ডিফারেন্সিয়েশনের সূত্র লিখছি। আচ্ছা, আমি যদি কিনা একে ইন্টিগ্রেট করি টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে না, এখানে জাস্ট এ করলেই হবে ডিটি, তাহলে আমার থাকতেছে 3t - 1 ডিটি। এখন কি, এখানে টি এর পাওয়ার 1 ছিল, 2 হয়ে যাবে, আর এখানে নিচে 2 আসবে, এখানে 1 আছে, এখানে হলো টি চলে আসবে। এইটা, এটা হলো আমার ভি। এখন আমাকে কোশ্চেনে কি বলছে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমার ভি কত, তাহলে টি ইকুয়ালস টু যদি আমি বসাই, 3 × 2 × 2 - 2 এই টু কাটা, 6 - 2 = 4, আলটিমেটলি আমার এটার ভ্যালু আসবে হলো 4। এই কোশ্চেনটার আনসার আমি দিছি আগে, ওই যে এখানে লেখাই আছে, আগের স্লাইডেই তো মনে হয় করছি, এই যে আগের স্লাইডেই করা হয়েছিল কোশ্চেনটা। তারপরে এখানে অনেকগুলো কোশ্চেন দিছো, যে কৌণিক দ্রুতি যেটা, এটা কিন্তু দেখাইছি যে কে সমানুপাতিক ওমেগা স্কোয়ার, এই এই ফর্মুলা দিয়ে করতে হবে। 25% করলে 1.25 হবে, মানে ইনিশিয়ালি 1 ছিল আমার কৌণিক দ্রুতি, পরবর্তীতে 25% বাড়ছে। তো 125কে যদি আমি স্কোয়ার করি কত হয়, মোস্ট প্রবাবলি ওয়ান 125কে স্কোয়ার করলে না, 1.25কে স্কোয়ার করলে কত আসে খেয়াল নাই আমার। উম, এটা তো মনে হয় 15কে স্কোয়ার করলে, 1.25কে স্কোয়ার করলে যেটা হবে, ওইটা থেকে তুমি 1 বাদ দিলে তাহলে তোমার হলো আলটিমেটলি ভ্যালু চলে আসবে। তারপরে এখানে কি, 70 কেজি ভরের একটি সমান্তরাল রাস্তায় 100 কেজি ভরের গাড়ির ব্রেক চেপে থামানো হলে ফলে এত কেজি। আচ্ছা, তোমার এখানে কোশ্চেনের এই কোশ্চেনটা যেটা আছে 1 নাম্বারটা, এটা এটা অলরেডি আমাদের সলভ করা হয়ে গেছে, এটা অলরেডি সলভ করা হয়ে গেছে। আর এটা বলছিলাম যে বিপ্লব ভাইয়া করবে, এটা বিপ্লব ভাইয়া করবে, বিপ্লব ভাইয়া করে দিবে তোমাদেরকে। তারপরে কি যে, আচ্ছা, তোমার এই স্লাইডের কোশ্চেন গুলা জাস্ট এটা বাদে বাকি সবগুলা বিপ্লব ভাইয়া করে দিবে ইনশাল্লাহ। আমি নেক্সট কোশ্চেনে যাই। এখানে কি কোশ্চেন দিছো? আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করছি অলরেডি। তারপরে এটাও করা হয়েছে, এই টাইপের কোশ্চেন করছি, তো ওইটার সাথেই তুমি মিলায় করতে পারবা। 4 নাম্বারটা করি, 4 নাম্বারে কি বলছে যে, আচ্ছা তোমরা যখন ছবিগুলো সাবমিট করবা একটু চেষ্টা করো ভালোভাবে ছবিগুলো দেওয়ার। অনেকেই দেখছি যে রোটেট করে ছবি দাও, তো ওই জিনিসগুলো আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর ছবি দিলে ভালোভাবে ছবি দিবা, যেমন এখানে এই যে এইটুকু পার্ট কিন্তু আমার এক্সট্রা আসছে, তুমি যদি ক্যাম স্ক্যানার অ্যাপটা ইউজ করো বা যে কোনো একটা অ্যাপ পিডিএফ বানানোর জন্য, ছবি তুলবা, জাস্ট ওদেরকে ছবি দিবা, ওরাই ওইটাকে সুন্দর করে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে ওরা ছবিটা মডিফাই করে দিবে। আচ্ছা, 4 নম্বরে বলছে যে এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই হলে এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো আহ ধরো আমার একটা ভেক্টর এ, সেটা হলো এ এক্স আই প্লাস এ ওয়াই জে, যদি এরকম হয় তাহলে আমার হলো গিয়ে কোনটা হবে হলো tan θ = এ ওয়াই বাই এ এক্স, এরকম হয় আর কি। তো এইখানে যেহেতু আমার কোশ্চেনে বলে দিছে যে দুইটা সমান, তাহলে আমি এখানে এ ওয়াই লিখতে পারি, নিচে এ এক্স টাকে এ ওয়াই লিখতে পারি, আলটিমেটলি আমার ভ্যালু আসে 1। তো tan কত ডিগ্রির মান, 1, 45 ডিগ্রির। তো এটার আনসার 45 ডিগ্রি হওয়ার পসিবিলিটি বেশি। নেক্সট কোশ্চেনে যাই। এখানে কোশ্চেনটা যে দিছো, এইটুকু না আসলে কোশ্চেনের একটা পার্ট, তুমি হয়তো বা কোশ্চেনটা ঠিকভাবে তুলতে পারো নাই, কোশ্চেনটা ভালোভাবে আরেকবার সাবমিট করো, তাহলে আমরা সলিউশনটা দিতে পারবো, সুবিধা হবে। কারণ এখন কিন্তু মানে কোশ্চেনটা কমপ্লিট না, কমপ্লিট না হইলে কিন্তু আমি আনসার দিতে পারবো না বা আমার পক্ষে সলিউশন করা পসিবল না। তুমি কোশ্চেনটা আরেকবার সাবমিট করো, তাহলে পরবর্তীতে আমরা সলিউশন দিয়ে দিব। আচ্ছা, এইখানে একজন লিখছো যে আনুভূমিক বা উলম্ব কোণ থাকলে থিটার হিসাবটা কিরকম হবে। আচ্ছা শোনো, যেটার সাথে না আমার মনে করো যে থিটাটা এরকম আছে, তো আনুভূমিকের সাথে আছে না, তো যার সাথে থিটা থাকবে, যার সাথে কোণ বা যার সাথে অ্যাঙ্গেল থাকবে তাকে আমি কস বানাবো, বাকিটারে আমি বানাবো হলো গিয়ে সাইন। তো এখন যেহেতু আমার আনুভূমিকের সাথে থিটা আছে, তাহলে এই ক্ষেত্রে আমার আনুভূমিকের ফর্মুলা হবে হলো গিয়ে এফ কস থিটা।
যদি আমাকে এখন বলতো যে এই অবস্থাতে উলম্বের ফর্মুলা অ্যাপ্লাই করো, তখন এফ সাইন থিটা দিতাম আমি। আবার যদি আমার থিটাটা হইতো এইরকম, তখন যদি বলতো আনুভূমিকের সাথে কোণ কত, তাইলে তখন হয়তো আমার এফ সাইন থিটা। যখন এই এই অবস্থায় যদি আমাকে বলতো যে উলম্বটা বের করো উলম্বের ক্ষেত্রে, তাহলে হয়তো আমার কস, মানে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে আমার হলো কস যাবে। বুঝছো? আচ্ছা, ম্যাক্সিমাম কয়েকজনকে আমি দেখছি এরকম আর কি, যে তোমরা এই টাইপের কোশ্চেন দিছো যে তোমাদের এই টপিক ওয়াইজ প্রবলেম আছে। টপিক ওয়াইজ প্রবলেম যাদের আছে তারা হলো রিক্যাপ ক্লাসগুলো দেখো। আমাদের ক্লাসগুলো যে দেখতে হবে শুধু তা না, তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দের টিচার ভাইয়া যারা আছে, বন্দি পাঠশালা আছে, ফিজিক্স সেন্টার আছে, তারপরে কি আহ আরো অনেক চ্যানেল আছে, ভুলে গেছি এখন নাম। তো ওগুলা থেকে তোমরা পড়তে পারো। আর এই কোশ্চেনটা করা হয়েছে, এই কোশ্চেনটা করা, এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই প্রবলেমটা যে দিছো তার প্রতি আমার একটাই কোশ্চেন, যে তোমার কোনটাতে প্রবলেম আইডেন্টিফাই তো করবা, যে এইটাতে প্রবলেম বা এটা দাগাই দিই, বা এইটাতে প্রবলেম এটা দাগাই দিই, বা এইটাতে প্রবলেম এটা দাগাই দিই। আইডেন্টিফাই না করে দিলে কিন্তু আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আর এখানে যে কোশ্চেন গুলো দিছো, একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই টাইপের কোশ্চেন গুলো না ম্যাক্সিমাম হলো অপশন বেসড। হ্যাঁ, করা যায় এগুলো আর কি, তুমি করতে পারবা, বাট এগুলো লেন্দি হয়। তো এই টাইপের কোশ্চেন গুলো সেকে আসার পসিবিলিটি খুব কম। সেকে হলো যে কোশ্চেন গুলো তুমি এক কথায় উত্তর দিতে পারো, বা অপশনের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না তেমন একটা, ওই টাইপের কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি এই লাস্টেরটা করাই দিই। লাস্টে কি বলছে, যে ভেক্টর দ্বয়ের উপর আহ লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করে। তো লম্ব দিকে যেহেতু বলছে, তাহলে হলো আমার ক্রস গুণফল হবে পি ক্রস কিউ হবে। এটা হওয়ার পরে যেই ভেক্টরটা, একটা ভেক্টর পাবো আমি, একটা ভেক্টরের মান আসবে যেটা কিনা আলটিমেটলি এইটা। তো এই ভেক্টরটাকে একক ভেক্টরে কনভার্ট করতে গেলে ওই ভেক্টরটাকে, মানে কোনো ভেক্টরটাকে যদি আমি একক ভেক্টরে কনভার্ট করতে চাই, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। এখন এটার মান কত আমার, পি ইন্টু কিউ করার পর আমার আসছে হলো -3i - 6 কে, এইটা। তো এখন এটাকে একক ভেক্টরে কনভার্ট করতে গেলে এর মান দিয়ে আমাকে ভাগ করতে হবে। মান কত, 3² + 6²। আর এখানে হবে -3i থাকবে, প্লাস -6 কে, এটা থাকলো। তো এখানে 3 থেকে 9, 6 6 36, 36 আর 9 হলো 45 আসে। তো এই যে 45 থাকবে, √45 থাকবে, আর এটা থাকবে এরকম। তো বাকিগুলোও আর কি সেম প্রসেসে তুমি চাইলে করতে পারো। আর এরপর থেকে প্রশ্ন দিলে একটু আইডেন্টিফাই করে দিবা যে এটাতে প্রবলেম বা ওইটাতে প্রবলেম। তুমি তোমাদের প্রবলেম থাকলে পি লিখে দিবা, বা দাগাই দিবা, এরকম আর কি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে, আচ্ছা এখানে তুমি যে প্রবলেম, ক্রস গুণফলের বেসিক সহ প্রবলেম আছে। তো তুমি ক্রস গুণফলটা হলে সবচেয়ে বেশি ইজি, বুঝছো? ক্রস গুণফলে কোনো তেমন একটা কিছু করা লাগে না। ক্রস তো ক্রস গুণফল, ক্রস গুণফলের ক্ষেত্রে তোমার হলো গিয়ে বি সাইন থিটা যদিও বলা হয়, বাট এইটার তেমন কোনো কাজ নাই ক্রস গুণফলে। যে একটু আগে যে কোশ্চেনটা করলাম, এখানে আমরা ক্রস গুণফল করছি। তো এই ক্রস গুণফল করার একটা শর্টকাট টেকনিক আমি পরে তোমাকে দেখাই দিচ্ছি। আগে তোমার আগের কোশ্চেনটা সলভ করি, যে এ এবং বি উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর নির্ণয় করো। তুমি এখানে সাইডে লিখে দিছো সলিউশনে a × b দেওয়া আছে, কিন্তু অভিলম্ব তো ডট গুণফল দিয়ে করতে হয়। কিন্তু না, অভিলম্ব ভেক্টর বের করতে গেলে তোমাকে অবভিয়াসলি ক্রস গুণফল করতে হবে। এখন ক্রস গুণফল করার টেকনিকটা কি, এখানে যেহেতু তুমি দুইটা ভেক্টর দিছো, ইয়া করি আমি নিজে পার্সোনালি হলো গিয়ে এইভাবে করতাম আর কি। আমার কাছে এটা ইজি লাগে, এক একজনের কাছে এক একটা ইজি লাগতে পারে। ফার্স্টে হলাম গিয়ে আই জে কে, তিনটা ভেরিয়েবল থাকে তো আমাদের, তাই না? তো তিনটা লিখবো, তারপর হলো আই আর জে কে আমি আবার রিপিট করে লিখবো। লেখার পরে এখানে ভ্যালু গুলা বসাবো, 3 1 2 3 1 2। এটা কি লিখছো, -2 4, 2 - 2 4 2 - 2। এখন হবে হলো গিয়ে আহ এই বরাবর যাবে, 4 একে 4, 4i, 4i +4j। যখন আমি উপর থেকে নিচে যাব তখন আমার জন্য হবে হলো গিয়ে +4j। তারপরে হলো -6k। এখন এদিক দিয়ে আর যাওয়ার রাস্তা নাই, তিনটা ভেরিয়েবল নাই, তো এখন আমি নিচ থেকে যাব, নিচে থেকে গেলে আমার নেগেটিভ হবে, নেগেটিভ কত, 2k। নেগেটিভ আর নেগেটিভ, এখানে নেগেটিভ মিলে হবে পজিটিভ, 4i, 4i। তারপরে এখানে হলো -3 12j। 4i 4i মিলে আমার হবে হলো 8i। 12 আর এখানে 4 মিলে হবে -8j, -8k। আলটিমেটলি আমার হবে, যদি আমি 8 কমন নেই,
আই মাইনাস জে মাইনাস কে, এটা হলো গিয়ে ভ্যালু। বুঝছো? ক্রস গুণফল তুমি যদি এভাবে করো ইজি হয়, আমি এভাবে করছি, চাইলে তুমি অন্য ওয়েতেও করতে পারো। আর ক্রস গুণফলের বেসিকের জন্য তুমি চাইলে ইউটিউবে ক্লাস দেখতে পারো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা না মানে আসলে অনেক সময় হয় কি আমাদের ব্রেন আমাদেরকে ধোঁকা দেয়, যে আমরা অনেক সময় এখানে হার্ড লেখাটা আমি কাইটা দিই। অনেক সময় আমরা করি কি, ট্রাই করার আগেই ঘাবড়ায় যাই, যে যখন অন্যজন বলে যে এই জিনিসটা কঠিন পারবা না, বা দেখতেছো যে একজন শক্তিশালী মানুষ একটা ওয়েট উপর উঠাইতে পারতেছে না, বা সে এটা লিফট করতে পারতেছে না। এখন তুমি যে কিনা তার চাইতে একটু কম শক্তিশালী তোমার মনে হইতেছে, বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে তোমার মনে হয় যে তুমি একটু কম শক্তিশালী, বাট তুমি ভাবলা মনে মনে যে সে যদি না পারে আমি কিভাবে পারবো। বাট আলটিমেটলি তুমি যখন কিনা ট্রাই করতে গেলা যে আচ্ছা দেখি তো আমি পারি কিনা, দেখলা যে না, এটা আসলে যতটুকু ভারী দেখায় তত ভারী না। আর হয়তোবা যে কিনা ফিজিক্যালি খুব ফিট দেখা গেছিল, হয়তোবা তার কোনো একটা প্রবলেমের কারণে সে ওই ওয়েটটা লিফট করতে পারে নাই। এরকম হয় অনেক সময় যে আমরা মানে ট্রাই করি না দেখে পারি না। এখন এখানে হার্ড লেখা দেখে হয়তো বা তোমার কাছে মনে হয়েছে এটা কঠিন, কিন্তু এটা যদি আমি সলভ করি তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কতটুকু সহজ একটা জিনিস। এখানে আমাদের কি বলা আছে, একটি ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা হলো আমার পাদবিন্দু, এটা হলো আমার শীর্ষবিন্দু। এখন এখানে বলছে যদি পাদবিন্দুর কাঠামোর মূল বিন্দুতে স্থাপন করা হয় তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এখন আমার পাদবিন্দু যেটা 2, 9, 10, এটা মূল বিন্দুতে কনভার্ট হয়ে গেছে। মূল বিন্দু কি, মূল বিন্দু হলো 0, 0, 0। তার মানে আমি 0, 0, 0 বানানোর জন্য কি করা লাগছে, -2, -9, -10 করা লাগছে। আমার শীর্ষবিন্দু কি দেওয়া ছিল, 7, 11, 5। তো এইটাকে আমার হলো গিয়ে আহ নতুন বিন্দুতে কি কনভার্ট করা লাগবে। কিভাবে করব, এইখানে যেইগুলা করছি এখানেও তাই করবো, -2, -9, -10। 7 থেকে 2 গেলে 5 থাকে, 11 থেকে 9 গেলে থাকে 2, এটা -5। এই তো, এটা হবে হলো গিয়ে আমাদের নতুন শীর্ষবিন্দু। দেখছো কত ইজি। এই হার্ড লেখার তো মানে এটা হার্ড লিখছে হয়তো বা কোন কোশ্চেন ব্যাংক জানি না, আর এটা হার্ড না, তোমাকে ঘাবড়ায় দেওয়ার জন্য এই জিনিসটা লেখা হয়েছিল মূলত। ওকে, কোনো বস্তুর গতিশক্তি যদি 30% বৃদ্ধি করা হয়, এই টাইপের কোয়েশ্চেন গুলো আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগে করতে। কেন, কারণ আমি বলি দেখো, এখানে আমাদের কি বলছে, গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে, তাহলে ধরলাম ইনিশিয়ালি ছিল হলো গিয়ে 100%, বৃদ্ধি করছে 300%, তো হয়ে গেছে 400%। হ্যাঁ, গতিশক্তি। এখন আমরা কি জানি, আমরা জানি হলো ই কে আমার ভরবেগের সাথে সম্পর্ক, ই কে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে আমার ভরবেগ বের করতে গেলে পি সমানুপাতিক √, ই কে হবে না? তো ইকের ভ্যালু আমার কত আসছে, √400, আলটিমেটলি 200। 200টা কি, 200টা হলো আমার পুরো মানে পরিবর্তিত পি। আগে তো ইনিশিয়ালি যেহেতু আমার ইকেও 100 ছিল, পিও 100 ছিল ইনিশিয়ালি। পি ইনিশিয়াল, ইনিশিয়াল বানান কি জানি না, ভুলে গেছি। আইএন দিয়ে লিখে দিই, পি ইনিশিয়াল। আমি আসলে স্পেলিং এ আমার ভুল যায় বেশি। আমার ফ্রেন্ড নাসরিন, ও আমার স্পেলিং কুইন বলে ফর সাম রিজন, কারণ আমি স্পেলিং ভুল করি। আচ্ছা, যাই হোক, তো পি ইনিশিয়াল হবে হলো গিয়ে আমার ইনিশিয়াল বানান তো এইটা TIL ইনিশিয়াল। দেখছো মাথা কাজ করে না। আচ্ছা, পি ইনিশিয়াল ছিল আমার 100, আর এখন হয়েছে হলো 200। তার মানে বৃদ্ধি কত পাইছে, বৃদ্ধি পাইছে হলো 200 - 100, 100। এটা হলো আনসার। তারপরে কি, আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। এই যে রোজার ম্যাথটা আমি শুরুর দিকে করাইছি, এটা অনেক মজার একটা অঙ্ক, আঁকা আঁকি করে করা যায়। এখন এই কোশ্চেনটাতে আসি। এই কোশ্চেনটাতে আমাদের দেখো একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল কখন হয়, যখন আমার কার্ল শূন্য হয়, তাই না? কার্ল = 0 হইলে আমার সংরক্ষণশীল বল হয়। এখন কার্ল কখন শূন্য হয়, যখন হলো ক্রস গুণফল 0 হয়। ক্রস গুণফল 0, তার মানে হলো আমার এখন এটা ক্রস গুণফল করা লাগবে। তো আমরা করি। দেখো, আমাদের এফ দেওয়া আছে, ক্রস গুণফল করতে গেলে এটা আগে যেরকম ভাবে ক্রস গুণফলের একটা ফর্মুলা দেখাইছি এরকম। এইখানে এই জিনিসগুলো না একটু মানে এটা তো আমি এর আগে তোমাদের সলিউশন নেওয়ার আগে আমি নিজে একটু প্র্যাকটিস করছিলাম, তো এখানে যদি আমি এই ভ্যালু গুলো নিয়ে করি তাহলে আমার জন্য একটু মানে লিখতে কঠিন হয়ে যাবে। তো আমি এখানে পি কিউ আর দিলাম। তো আমি যদি করি তাহলে হলো জে কে আই জে। এখানে কি হবে হলো এইটার জন্য আসবে হলো ডি, না এটা কি জানি বলে এটারে, জেড
এক্স ওয়াই। আচ্ছা, এখানে হবে হলো আমার পি, আহ এখানে কিউ, এখানে আর, এখানে পি, এখানে কিউ। তো যেটা বলছিলাম আমাদের দাগটা বেঁকা হয়ে গেছে। ওকে। তো এখন আমরা যদি করি এইভাবে যাই, তাহলে আমাদের আসবে হলো আয়ের সাথে আসবে, এভাবে যদি যাই আয়ের সাথে কি আসবে, ডি বাই ডি ওয়াই আর, তারপরে কি আসবে প্লাস, জে এর সাথে হবে হলো যে এগুলা রেড কালার দিয়ে দাগ দিই। এমনি গেছে, এমনি গেছে, এমনি গেছে। আচ্ছা, জে এর সাথে হবে হলো বাই ডিজেড, আই এর সাথে আর আসছে, জে এর সাথে আসবে পি, অ্যান্ড দেন কে এর সাথে আসবে হলো ডিএক্স কিউ। তো আমার আর ভ্যারিয়েবল না, তো আমার এখন হলো রিভার্সে যাওয়া লাগবে। রিভার্সে গেলে আমার আসবে হলো নেগেটিভ আসবে এখানে, এটা আর হলো এটা, তাহলে হলো আমার নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ আসলো, আই ডি বাই ডি জেড পি দিলাম, তো এটার ব্র্যাকেটে নিয়ে দেই। জে থাকলো, জে এর জন্য ওয়েট কে আসবে, সরি আমার মাথা আওলায় গেছে, সরি সরি সরি। এখানে এটা প্রথমে গেছে না, তো এখানে হবে হলো কে ডি বাই ডি ওয়াই পি প্লাস, তারপর হলো আই ডি বাই ডি জেড কিউ, আর এখানে হবে হলো গিয়া জে ডি বাই ডি এক্স আর, এটা। এখন আমি হলো পি কিউ আর এর ভ্যালু গুলা বসায়া এটাকে একটা আনসার বের করার চেষ্টা করব। ওকে। এখন দেখো আমার এখানে হলো গিয়ে আর এর যে এটাকে আমি আর ধরছিলাম, এটাকে কিউ ধরছিলাম, এটাকে টি ধরছিলাম, এটাকে ওয়াই এর সাপেক্ষে, আর কে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তো আমার কি আসে, এখানে সি থ্রি আসতেছে আর এখানে থ্রি ওয়াই আসে, ওটা আমার কাউন্ট হবে না। তো এখানে আই থাকবে আর এখানে থাকবে কি সি থ্রি। আই থাকলো, আই এর সাথে থাকবে হলো গিয়ে সি থ্রি। তারপরে কি এখানে হবে হলো গিয়ে জে, জে কে আমি পি এর মানে জেড এর সাপেক্ষে পি কে আমি ডিফারেন্সিয়েট করবো। ফোর ওয়াই আছে, এটা কাউন্ট হবে না, জেড আছে, তার মানে হলো গিয়ে আমার মাইনাস সি ওয়ান, মানে হলো জে মাইনাস সি ওয়ান ইন্টু মাইনাস সি ওয়ান। তারপরে কে এর জন্য আমাকে হলো কিউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে জেড আছে, এটা হবে না, তো এখানে এক্স এর সাপেক্ষে সি টু থাকবে প্লাস কে সি টু। এখন মাইনাসের পালা, তো এখানে আমাকে হলো ওয়াই এর সাপেক্ষে পি কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আমার কি থাকে, ওয়াই এর সাপেক্ষে করলে আমার এখানে থাকবে ফোর, কে থাকলো, এখানে আসবে হলো ফোর, তারপরে একটু ইন্টু কিউ কে করতে হবে। কিউ কে যদি আমি, সরি কিউ কে যদি আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ফাইভ থাকতেছে, ইন্টু ফাইভ। তারপরে কি আর, আর কে আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে মাইনাস থ্রি থাকতেছে, মাইনাস থ্রি ইন্টু জে। এখন আমি যদি মানে আইটাকে কমন নিই তাহলে কি থাকতেছে, থ্রি, আর এখানে হলো মাইনাস ফাইভ। তারপরে হলো জেটাকে যদি কমন নেই তাহলে কি থাকতেছে, মাইনাস সি ওয়ান, মাইনাস সি ওয়ান থাকতেছে, আর এখানে হলো গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে। তারপরে কি কে, কেটাকে যদি আমি নিই তাহলে এখানে হলো গিয়ে সি টু, আর এখানে হলো মাইনাস ফোর।
তো আরেকটা কথা কিন্তু আমি বলছিলাম যে আমাদের কার্ল যেহেতু সংরক্ষণশীল বলছে তাহলে হলো কার্ল শূন্য। কার্ল শূন্য হলে এই সবগুলা জিনিস ইন্ডিভিজুয়ালি জিরো হয়ে যাবে। জিরো, জিরো, জিরো। তো সেই ক্ষেত্রে আমার C3 এর ভ্যালু আসে 5, C1 এর ভ্যালু আসে 3, C2 এর ভ্যালু আসে 4। এই তো এটা ছিল হলো আমাদের এই কোয়েশ্চেনের আনসার। আশা করি বুঝছো। আর মোস্ট প্রবাবলি আর কোনো কোয়েশ্চেনও নাই এখানে। হ্যাঁ, শেষ। আমাদের ডাউট সলভিং ক্লাস শেষ। তোমাদের কয়েকটা প্রবলেম আমি সলভ করি নাই, ওগুলো আমি বিপ্লব ভাইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। উনি হয়তো পরবর্তী ক্লাস যখন নিবে তখন তোমাদেরকে বলে দিবে। ফিজিক্স ফার্স্ট পেপারের আরো কয়েকটা চ্যাপ্টার তো বাকি আছে। তো এই ছিল তোমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে বইলো, আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আর চেষ্টা করো তোমরা তোমাদের যে টাস্ক গুলো দেওয়া হয় ওগুলো ডেইলি কমপ্লিট করার। কারণ একটা জিনিস কি, এখন তোমরা হিউজ পরিমাণ টাইম পাচ্ছো বাট পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য টাইম পাবা না। তো তোমরা যদি এখন ঠিক মতো না পড়ো তাহলে এটা তোমাদেরকে পরবর্তীতে ব্যাকফায়ার করবে। তো আশা করি তোমরা ঠিকভাবে পড়ালেখা করবা। আর সেকে ভর্তি পরীক্ষার সময় তো অবশ্যই তোমরা দেখা করবে আমাদের সাথে, আমরা থাকবো। আর চান্স পাও বা না পাও এটা বড় বিষয় না। তুমি যে চেষ্টা করতেছো, তুমি যে নিজেকে অনেস্টলি নিজের উপর অনেস্ট থাকতেছো যে না আমি চেষ্টা করতেছি, এটাই আমার জন্য মেইন। দিন শেষে এই জিনিসটাই আসলে ম্যাটার করে যে তুমি চেষ্টা করতেছো আর তুমি তোমার চেষ্টার রেজাল্ট পাবা কি পাবা না এটা আসলে একটা মিথের মতো। যে সব সময় যে তোমার পক্ষে মানে মানে সব সময় যে তুমি মানে একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবা এটা আসলে হয় না। এমনও হয় যে তুমি সেকের জন্য প্রিপারেশন নিতেছো বাট তোমার সেকে হয় নাই, কিন্তু তোমার একটা ভালো আরেকটা জায়গাতে চান্স হয়ে গেছে, বা তুমি একটা স্কলারশিপ পেয়ে গেছো, বা অনেক কিছুই হইতে পারে। লাইক তোমার লাইফে কখন কি আসবে না আসবে এটা তুমি কখনো প্রেডিক্ট করতে পারবে না, বাট অল ইউ ক্যান ডু ইজ ট্রাইং। জাস্ট আমরা ট্রাই করতে পারি আমাদের বেটারমেন্টের জন্য। এইটাই, এটুকুই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমিও হয়তোবা তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিতে পারছি। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।